আমার কাছে মনে হয়েছে যেটা নিজের কণ্ঠকে যদি মানুষের দুঃখ কষ্টের সঙ্গে আমার পরিচয় ঘটতে থাকলো, মানুষ বলে তো আলাদা কিছু নাই, আমিও তো এই সমাজের সেই মানুষই, আমি তো আমার লড়াইয়ের গল্পটাই বলবো সেখানে, বলতে চাইছি গানের মধ্যে দিয়ে, বলে আমার আরাম লাগছে। এত অন্যায় ঘটছে, একটা গানের কথা বললাম, আমার নিজের ভেতরে শান্তি লাগলো। আমি সবচেয়ে ভালো রাজনীতি যেখানে পাবো তাকেই আমি ভোট দেব, যে আমার ফিলসফির সঙ্গে যায়। আর আমি কাউকে ছেড়ে কথা বলতে চাই না, আমার যখন খুশি যাকে খুশি নাগরিক হিসাবে আমার অধিকারের জায়গাটা ওদেরকে গালিগালাজ করা, ওদের উপর চাপ প্রয়োগ করা। কিন্তু সত্যি কথাটা হলো আমি শুভকামনা রাখি, আমি চাই ওরা দল হিসেবে শক্তিশালী হোক, কারণ একটা একক দল ক্ষমতায় থাকলে কোনোদিন সেটা কোনো দেশের জন্য আলটিমেটলি অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। আমরা জুলাইয়ে ফিরে ফিরে যাব বন্ধু, তাছাড়া লড়াই কখনো হয় না শেষ, শত্রুরে বলি হবেই ধূলিসাৎ, এ মাটির নাম এখনো বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের আজকের দ্য কাভার স্টোরির ওপেন মাইক পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সিঙ্গার এবং সং রাইটার শায়ান। আসুন আমরা শায়ানের সাথে কথা বলি। কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি রুমি, থ্যাংক ইউ সো মাচ কাভার স্টোরিকে যে আজকে আমরা এই গল্পের আয়োজনে সামিল হলাম। আপনাকেও স্বাগতম জানাচ্ছি। আমরা আশা করি যে আজকে একটা আনন্দ প্লাস হচ্ছে যে একটা লম্বা একটা আড্ডা দেওয়া এবং একই সাথে দীর্ঘদিনের যে আপনার যে সংগ্রামের যে গল্প সেগুলোও শুনবো। আচ্ছা, আমি শুরু করি। সেটা হচ্ছে যে আপনি তো একই সাথে আপনি গান লিখেন, গান করেন, সুর করেন, এটা তো আপনার একটা পেশাগত জায়গা, গান করেন, মানে গান। কিন্তু পাশাপাশি আপনাকে আমরা কিন্তু নানান ধরনের রাজনৈতিক আন্দোলন বলি, সামাজিক আন্দোলন বা অন্যান্য যে বিভিন্ন ইস্যুতে আপনি সোচ্চার থাকেন, প্রতিবাদী একটা কণ্ঠস্বর হিসেবে আপনার একটা পরিচিতি আছে, বা আপনাকে আমরা পাই পরিচিতি আছে চাইতে বলতে পারি যে আপনি স্বতঃস্ফূর্তভাবে, মানে আপনার ভেতর থেকে মনে হয় যে একটা তাগাদা আপনি ফিল করেন এবং আপনি তখন মাঠে চলে যান। তো এই যে আপনার যে একটা দীর্ঘ সম্পৃক্ততা রাজনৈতিক এবং সামাজিক আন্দোলন বা সাংস্কৃতিক আন্দোলন, এইটার শুরুটা কবে, কিভাবে হলো এবং কেন আপনি নিজেকে আপনার এই যে পেশাগত জায়গার বাইরেও ওখানে আপনি নিজেকে আবার একইভাবে সরবে উপস্থিত করেন নিজেকে, সেই গল্পটা একটু শুনবো। আচ্ছা, এইটা একদম যদি পেছনে যাই তাহলে বলবো যে আমার আসলে গান বাজনার শুরু, আমি তো আমার মায়ের কাছে বড় হয়েছি 5 বছর বয়স থেকে। সিঙ্গেল মাদার উনি, সিঙ্গেল বলতে যে বাবা মা যে বাচ্চাকে মানুষ করে সেই অর্থে উনি সিঙ্গেল ছিলেন, কিন্তু ওনার কমিউনিটি ছিল, ওনাকে সাপোর্ট করার মতো অনেক মানুষ ছিল, তাদেরকে নিয়ে একক মা হিসাবে উনি কিন্তু একটা যাত্রা শুরু করেন। আমি আমার মাকে দেখতাম যে ওনার যে জীবনের নানান চাপ ওই সমাজে ওই সময়ে, আমি বলছি 80-র দশকের শুরুর দিকে কথা, আপনার বয়স 5 একদম। আমার বাবা মার যখন ওনারা আলাদা হন তখন আমার বয়স 5। সেই সময়টা যেমন আমার মা একটা যাত্রা শুরু করলেন, আমি দেখতাম গান ছিল ওনার একটা মানে নিজেকে ভালো রাখার একটা পথ, এবং উনি গান শিখতেন। প্রথমে উনি যে দিনটা শুরু করতেন, সকালবেলা অফিসে যাবেন তার আগে উনি গানটা চালাতেন, ঘুম থেকে উঠানোর প্রথম কাজ ছিল উনি রবীন্দ্রসঙ্গীত গান করতেন। হ্যাঁ, উনি গান করতেন, উনি কোনো মানে পেশাগতভাবে গান করতেন না, তার চেয়ে অনেক বেশি মানে নেশাগতভাবে গান করতেন। হ্যাঁ, উনি গান গেয়ে বেঁচে থাকতেন, এবং উনি ওনার একটা মানে জীবনকে সহ্য করার একটা মেকানিজম, একটা কৌশল ছিল। কিন্তু গান শুধু শোনা না, গান গাওয়া, গান শেখা। উনি গান শিখতেন, এবং ওনার পাশে বসে বসে উনি যে গানগুলো শিখতেন, লতা মঙ্গেশকরের গান, প্রতিমা মুখার্জির গান, হেমন্ত মুখার্জির গান, সন্ধ্যা মুখার্জি, উনি হ্যাঁ ওনার আমাদের বাড়িতে একজন আসতেন ওনাকে গান শেখাতে, উনি বসে বসে গানগুলো গাইতেন। এবং প্রতি শুক্রবারে আমাদের ছুটির দিন ছিল, আমার মায়ের ছুটির দিন চাকরি থেকে, ওই দিনটা আমাদের দুইটা ব্যাপার ছিল, যে একদিন উনি যে শিক্ষক উনি দীর্ঘ সময়ের জন্য আসবেন বাড়িতে, আর লম্বা সময় ধরে গান হবে এবং খিচুড়ি খাওয়া হবে ওই দিন।
তো তখন মানে ছোটবেলাটার ব্যাপারই ছিল যে শুক্রবার মানে হলো বেশিক্ষণ গান শোনা যাবে, আর আমি একদম বুভুক্ষুর মতো ওখানে বসে মায়ের পাশে বসে বসে ওই গানগুলি খেতাম, একদম খিচুড়িও খেতাম গানও খেতাম। তখন কিন্তু আমি জানতাম না যে আমি গান লিখবো বা লিখতে চাই। এইটা না একটা 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 ধারাবাহিক যাত্রার মতো, হ্যাঁ, এটা আস্তে আস্তে হলো। আমি হঠাৎ করে মানে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে গানটা লেখার চেষ্টা করলাম, এবং যেহেতু মায়ের কাছে বড় হয়েছি, এইটা পরিষ্কার করে বলবো যে আমাদের পৈতৃক পরিবারে ওই ওই কানেকশনগুলোতে কিন্তু আরো অনেক শিল্পী আছেন, তাদের থেকে আমার গানের চরিত্র কেন আলাদা হলো সেটার জন্য আমি কৃতজ্ঞ চিত্তে দায়ী করি আমার মায়ের, আমাকে যে জীবনটা উনি দেখতে দিয়েছেন, ওনার যে সংগ্রামের জীবনটা, সেখান থেকে আমার পরিচয় হলো যে একটা সমাজে একজন নারীর যাত্রা কেমন, একটা মায়ের যাত্রা কেমন, তাকে সমাজ থেকে কি কি দেখতে হয়, ফেস করতে হয়, এগুলো আমি দেখতে দেখতে বড় হচ্ছি। প্রথম দিকে ওই প্রেমের গানই গাইতাম। আপনাকে যদি আমি একটু থামাই, যে তাহলে এই যে যাত্রার শুরু, যে আপনি নিজেকে মনে করলেন যে আমি গানের জগতে ঢুকছি বা ঢুকার, যে এইটা আপনার যাত্রাটা কি স্কুল লাইফেই শুরু হলো না আরো পরে এসে, মানে ঠিক এই যে ঢোকাটা, সেটা আপনি কি একটু আলাদা করে করা যায় কিনা? যদিও প্রসেসটা আপনি বলছেন যে একদম 5 বছর বয়স থেকেই। আচ্ছা, একটা মজার ব্যাপার হচ্ছে পেশাগত ভাবে, পেশা বা নেশাগত যে ভাবেও যখন বলছি, আমি কিন্তু একদম ক্লাস 6-7 থেকে গান গাইতে শুরু করলাম, এবং দেখলাম উত্তরোত্তর আমার গানের সঙ্গে সংসারটা, প্রেমটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। এটা আমার একটা মানে অন্য একটা জগৎ হয়ে গেল, এবং যত এটা আমার জগৎ হলো তত আমি বুঝতে পারলাম যে আমি যে গান গাইতে চাই সে গান গেয়ে আমি আমার পেট চালাতে পারবো না, সে কারণে আমাকে একটা বিকল্প পেশা রাখতে হবে। তার মানে গানকে আমি শুরুতেই আলাদা করেছি আমার পেশার থেকে, যে গানটাকে আমি রাখবই, তাহলে আমাকে আমার বিল পে করার জন্যে অন্য কোনো কিছুতে থাকতে হবে, যেন আমি চাকরিটা করে খেতে পারি। আমার মা চাকরি করতেন, আমার কাছে খুব সহজ পথ হলো আমি একটা চাকরি করবো। সে কারণে কিন্তু আমি শুরুতে ল পড়েছিলাম যে গানের সাথে আপোষ না। পরে আস্তে ধীরে যেটা হলো যে কোনো একটা পর্যায়ে, প্রথম দিকে আমি আমার গানকে খাওয়াতাম, পরের দিকে একটা সময় আসলো যখন কিছু সময় মানে গানের দিক থেকে একটা উপার্জনের মানে ব্যবস্থা কিছু মাত্রায় হলো। কিন্তু আমি বলবো যে এটা কখনোই খুব শক্তপোক্তভাবে কিন্তু আমার জীবনে শুরুর থেকেই ছিল না। আমি বরং উল্টো, আমি গানকে পেশা হিসেবে নেব না ভেবে নিয়েই আমি কিন্তু আইন পড়েছি, একটা অল্টারনেটিভ। হ্যাঁ, শুরু থেকেই। তারপর যদি আমরা আরেকটু শুনতে চাই যে এই যে আপনার যাত্রা, গানের যাত্রা, তারপরে আপনি প্রতিবাদী যে জায়গাগুলোতে যাওয়া, আন্দোলনগুলোতে যাওয়া, এইটার যদি একটা আনুষ্ঠানিক যাত্রার কথা বলি, সেই শুরুটা কবে কখন হলো, মানে ঠিক আপনার কোন বয়সে এসে বা কোন পর্যায়ে এসে? আমার মা একটা সিদ্ধান্ত নিলেন যে আমাকে নিয়ে কানাডা চলে যাবেন, আমার ছোট ভাইকে নিয়ে। আমাদের সুযোগটা ছিল 21 বছর বয়সে আমরা 3 জন মিলে কানাডা চলে গেলাম। ওখানে আমি 4 বছর ছিলাম। আমার খুব পরিষ্কার ধারণা ছিল যে আমি দেশে ফিরে আসব। ওই বয়সে সবাই বলে, আমার মাও ভেবেছিলেন যে আমি বলছি এমনি এমনি, কিন্তু ওখানে গেলে আমার থাকতে থাকতে ভালো লাগবে। এবং আমিও সন্দিহান ছিলাম নিজের ভালোবাসার ব্যাপারে, যে দেশে ফেরার ব্যাপারে, যে আসলেই কি আমি থেকে যাব নাকি ফিরবো, আমি জানতাম না। কিন্তু আমার ইচ্ছা ছিল। ওখানে যাওয়ার পরে বাংলাদেশ নিয়ে আমার একটা আশ্চর্য রকম টানাপোড়েন শুরু হলো আমার মানে বুকের মধ্যে। তখন আপনার বয়স 21, একদম 21। এই 21 থেকে 25 আমি কানাডায় ছিলাম। আমার সমস্ত দেশের গান মানে লিরিকের প্যাটার্নটাই তো ওই 4 বছরে কানাডায় বসে সব চেঞ্জ হয়ে গেল। কারণ আমি এত মিস করতাম বাংলাদেশকে, এত মনে পড়তো, এবং মনে হলো কবে যাব, আমি মনটা বসাতেই পারতাম না ওই দেশে। একদম মানে একটা বিচ্ছেদের কষ্ট। তখন আমি নিজেকে দেখছি যে আমার এরকম কেন লাগে। আমার প্রথম দিকে মনে হতো যে কানাডার আকাশ বেশি পরিষ্কার, ঝাড়ু দেওয়া মেকি আকাশ, এত রাত, হ্যাঁ মানে এত পরিষ্কার কেন। আমি তো আমার ধূসর আকাশ দেখে অভ্যস্ত। রাস্তাঘাটে ময়লা থাকবে, কি ভদ্র, কি সুন্দর, কি সভ্য, আমার সবকিছু মেকি লাগবে। পরে আমার মা বললো, তুমি যদি দেশে চলে যেতে চাও তুমি দেশে চলে যেও, তাই বলে একটা অন্য দেশকে ঘৃণা করার কিছু নাই, এখানেও মানুষ ভালো।
এই যে বললো আমি তখন মানলাম না, মায়ের সাথে জিদ করলাম। পরে কিন্তু আস্তে আস্তে আমি দেখলাম আচ্ছা ওই দেশটা আমার সাথে অন্যায় কিছু করে নাই, আমাকে বেঁধেও রাখবে না, যদি দরকার পড়ে আমি চলে। এবার আমি ওই দেশটাকে প্রথমবার 1-1.5 বছর পার হওয়ার পরে আমি একটুখানি ওই দেশটাকে মানে সহ্য করে নিলাম, কারণ আমি জানি যে এখন আর আমাকে কেউ আটকাতে পারবে না। তখন আমি মন খুলে গান লিখতাম, আর ওই দেশকেও তখন আমি ভালোবাসতে পারলাম। তখন আর ওই কালচারটা ঢুকলো, ওদের দেশের গান শুনলাম, বই পড়া শুরু করলাম, এক্সিবিশনে যাচ্ছি। প্রথম দিকে তো আমি যাব না, কোথাওই যাব না, কিছুই করবো, এরকম একটা অদ্ভুত। মানুষের তো অনেক ধরনের সময় পার করে। আমার ওই বয়সটাতে দেশের যত গান সব কিন্তু আমার বিদেশের মাটিতে প্রথম লেখা হলো। হ্যাঁ, মানে অনেক গান আমি ওইখানে লিখলাম। ফিরে যখন আমি আসি, সেটা 2001, তখন একটা ইলেকশন হবে। আওয়ামী লীগের আমল প্রায় শেষ ভাগ। ওই সময় আমি একটা ভোটের গান লিখলাম, কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী। মানে হলো আমি দেখলাম নির্বাচনী প্রচারণাতে দুই দলই শুধু বলে যাচ্ছে বাবার কথা, স্বামীর কথা। তখন আমার মনে হলো যে আচ্ছা ওনাদেরকে ছেড়ে দিই, তোমরা কি করছো সেটা বলো। মানে অতীতের ঐতিহ্য নিয়ে বা তাদের কৃতিত্ব নিয়ে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাট তোমার রাজনীতি তোমাকে করতে হবে, ওনারা কিন্তু নাই। এই যে আমার এই প্রথম কিন্তু জনতার বেয়াদবি আর আমি বাংলাদেশ, এই দুইটা গান আমি লিখলাম এই নির্বাচনের আগে 2001 সনে। সেই গান মানুষের কাছে পৌঁছলো 2022, 23, 24 এরকম সময়, 23 বছর 24 বছর পরে। কিন্তু এই যে আমার মজাটা লাগলো যে আমি কমেন্টারি মানে কিভাবে আমি ইনভলভ হয়ে গেলাম আমি বলতে পারবো না। প্রথমত দেশে ফিরলাম, এই খুশিতে আবার 1 বছর ধরে নেশাগ্রস্ত হয়ে থাকলাম, আমি দেশে ফিরে আসছি। তাহলে এই যে আপনি বললেন যে ওই যে গানটা 4-এর দিকে লেখা বা 4-5-এর দিকে, না 2001 লেখা, আমি বাংলাদেশ, আপনি তো বাংলাদেশে আসলেন 4 না বাংলাদেশে আসলে 2001 ওখানে গেলাম হচ্ছে 97 আমার 21 বছর বয়স। তারপরে এসে সেটা 22-23 এসে সেই আলোড়নটা তৈরি হলো। আমি কেন প্রশ্নটা করছি যে এটা কি এরকম যে 22-23 দিকে আমরা অলরেডি একটা কঠিন ফ্যাসিবাদী একটা কাঠামোর মধ্যে এবং দমন পীড়নের মধ্যে ঢোকার পরে সে কারণে কি আপনার সেই গানটি তার মধ্যে এখন যে এই দর্শক বা এই শ্রোতা কোনো একটা কানেকশন খুঁজে কি সেটাকে এখন জনপ্রিয় করলো বা শোনা শুরু করলো ব্যাপক আকারে? মানে আপনার ব্যাখ্যাটা কি মনে হয়? আমার কাছে মনে হয় এটা সবকিছু মেলানো। যেমন আমাদের গানের বাজার থেকে রাজনীতির গান, মানুষের অধিকারের গান খুবই অনুপস্থিত ছিল। এটা কারা করবে? এটা শুধু গণসঙ্গীতের শিল্পীরা করবে, এটা উদিচি করবে, এটা হেমাঙ্গ বিশ্বাসের গান বা সলিল চৌধুরী গান আমরা গাইবো। কিন্তু নতুন লেখা গান, একটা অ্যালবামে 10টা গান থাকবে, তার মধ্যে একটা গান থাকতে পারে যেটা হয়তো বাংলাদেশ নিয়ে বা দেশপ্রেম নিয়ে খানিকটা। আর সেই আমাদের পুরনো শিল্পীরা রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, শাহনাজ রহমতুল, ওনারা যে দেশপ্রেমের গান, সেটাও কিন্তু ঠিক বিদ্রোহের বা প্রশ্নের গান না। এই তাহলে এই যে একটা জীবন মানে গানের মধ্যে, নাটকের মধ্যে তো পাচ্ছি, সিনেমার মধ্যে তো আমরা, আমাদের দেশের সিনেমা না হোক, জগতের সিনেমার মধ্যে তো আমরা বিদ্রোহ পাচ্ছি। এত বড় জায়গা থেকে নিজেকে বঞ্চিত করা কিভাবে? তো এখানে আপনার প্রশ্নটার উত্তর আমি বলবো যে একটা হলো আমার মজাটা লাগলো যে আমি যখন রাজনীতিকে আমার গানের বিষয় করি, বা তখন ঠিক আলাদা করে রাজনীতি বলতাম না, এখন যেমন ভাষা আরো পরিষ্কার, নিজের ভাষাটা নিজেও তো একটা যাত্রা করছি, তখন কি বলতাম? মানুষের অধিকারের কথা, সমস্যার কথা, সমাজে তো অনেক কিছু হচ্ছে, সেসব কি গানে আসবে না? কেন আসবে না? তো এই গাইতে গাইতে আমি যখন দেখলাম যে আমি তুমির প্রেমের বাইরে এত বড় একটা জগৎকে যদি আমি আমার গানের ভিতরে আনতে পারি, আমার কোনোদিন গানের বিষয়ের অভাব হবে না। এটা একটা বড় জায়গা, কবিতার মতো। আপনি কবিতা লিখতে বসেন, আপনি কবি, আপনি কবিতা লিখতে বসেন, আপনার কি মানে ভাবনার রসদের অভাব হয়? তো গানের ক্ষেত্রে গানের বাজারটা এতটুকু সংকুচিত হয়ে থাকলো যে আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে পাই নাই, বা আমি তোমারে পাইলাম, বা তুমি কেন আজ নাই, প্রেম অথবা বিচ্ছেদ, বিরহ, প্রেম, মিলন, শেষ। কেন? তো তখন আমার এখানে দুটা ব্যাপার হলো। একটা হচ্ছে আমার এই জায়গাটা থেকে আমি কোনোদিন সরে যাইনি। আমার কাছে মনে হয়েছে যেটা নিজের কণ্ঠকে যদি মানুষের দুঃখ কষ্টের সঙ্গে আমার পরিচয় ঘটতে থাকলো, মানুষ বলে তো আলাদা কিছু নাই, আমিও তো এই সমাজের সেই মানুষই।
আমি তো আমার লড়াইয়ের গল্পটাই বলবো সেখানে, বলতে চাইছি গানের মধ্যে দিয়ে, বলে আমার আরাম লাগছে। এত অন্যায় হচ্ছে, একটা গানের কথা বললাম, আমার নিজের ভেতরে শান্তি লাগলো। আরেকটা হচ্ছে, ইতিমধ্যে আমার শিল্পী হিসেবে যাত্রার পাশাপাশি দমন পীড়নের যে ইতিহাস, সেটা এমন মাত্রায় পৌঁছাচ্ছে যখন মানুষ কিন্তু আস্তে আস্তে এই যে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক ছেলেমেয়েরা কিন্তু ততদিনে গান বাজছে, অর্থাৎ রাজনীতির গানের একটা মানে বাজার না হোক, অন্তত কান অন্তত তৈরি হচ্ছে। হ্যাঁ, গত 20 বছর 15 বছর অল্প করে করে কিন্তু মানুষ অনেকেই কিন্তু গানগুলো করছে। অনেক মানে আমাদের এই সমসাময়িক শিল্পীরা ওই আমি তুমি থেকে বের হয়ে এসে কিন্তু গান বাজতে শুরু করেছে। এবং আপনাদের পরের জেনারেশন, এক্স্যাক্টলি আমার চেয়ে যারা 10-15 বছরের ছোট, ওরা দারুণ সব গান গাইছে। এবার তাহলে ভীষণ পলিটিক্যাল গান, পলিটিক্যাল গান গাইছে, লিখছে, প্রতিবাদে দাঁড়াচ্ছে। এটা যখন একটা ক্লাইম্যাক্সে পৌঁছালো, তখন মানে দমন পীড়ন যত বাড়লো, আমাদের গানের কদর তত বাড়লো। আমি তাদের মধ্যে একজন, আমি একা কিছু নই। সেই জায়গাটা থেকে আমি বলবো যে তারপরে আস্তে আস্তে যে অধিকারের, ওদের তো তখন ভাষা এক হয়ে গেল, মানুষও বুঝতে পারছে যে তাদের উপর অত্যাচার হচ্ছে, কোন গানে এই কথা আছে। আমাদের মতো কিছু শিল্পীর গানে তখন এক ধরনের কানেকশন তারা খুঁজে পেল। সেইভাবে আমার একটা বাই প্রোডাক্ট হিসেবে একটা জনপ্রিয়তা বাড়লো। কিন্তু গানটা তো আমাদের সবসময় একই প্যারালালি চলেছে এবং আমরা সেই গানের মধ্যে ওই জিনিসটাও পেলাম যে আস্তে আস্তে যে আপনার জনগণের সম্পৃক্ত হয়ে জনগণের রাজনীতি বা জনগণের কথাগুলো আমরা গানে পেলাম। এখন তারপরে যদি আমরা আসি জুলাই আন্দোলনে, আপনার তো জার্নিটা দিয়েই বোঝা যাচ্ছে যে আপনি অবধারিতভাবে যে কোনো ধরনের নিপীড়ন হলেই আপনি সেই আন্দোলনে যুক্ত হবেন। তো জুলাই আন্দোলনে ঢোকা, সেটাও কি এরকম একটা ধারাবাহিকতা, না আরো অন্য কিছু আপনার মধ্যে, বা আপনি যে মানে কিভাবে আসলেন? এই যে জুলাইটা আসলো, এটা আমি সবসময় বলি যে জুলাইতে আসবে সেটা হয়তো আমি বুঝিনি, কিন্তু এরকম একটা সময়ের জন্য আপনি সহ আমরা অনেক মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি যে কোনো একদিন হয়তো মানুষ ফুঁসে উঠবে। একটা সময় ছিল যখন কোনো অন্যায় হলে, মানে একটা প্রতিবাদী সমাবেশে 100 জন মানুষ হলে আমরা খুশি হয়ে যেতাম। 100 জন মানুষ প্রতিবাদ করতে এসছে, এটা একটা বিরাট তখন একটা মানে অর্জনের ব্যাপার, যে ওমা 400 জন মানুষ এসছে, প্রতিবাদী 400 জন মানুষ পাওয়া যাচ্ছে। সেই বিস্ফোরণটা আমরা জুলাইতে দেখলাম। আমরা তো প্রথম থেকেই চাইছি যে এরকম বিস্ফোরণ সবসময় থাকবে, মানুষ জেগে থাকবে, যে কোনো কিছুতে কথা বলবে। তো এটা আসলে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমরা সবাই মিলে বাংলাদেশের জনগণ হিসেবে যাত্রা করতে করতে জুলাইতে পৌঁছলাম। আমি আলাদা করে মানে কোনো একটা জুলাই আনবো তা না, কিন্তু এই যে এটা কোনো না কোনো একদিন আসতো, এই বিশ্বাসই কিন্তু আমার অন্তত যাত্রাটা তাই ছিল যে মানুষের বিজয় হবে। এই কথাটাকে যদি আমি বিশ্বাস না করি, আমি শুধু শুধু একটা মাঠে গিয়ে দাঁড়াবো কেন? তাহলে তো আমি ক্ষমতার সঙ্গেই হাত মেলাবো, জনতার পাশে কেন থাকবো? এবং আমি যদি দেখি যে আপনার যে জুলাই আন্দোলনের ঢোকা বা এই যে ধারাবাহিকতা, তার আগে আমি যেটা দেখেছি বা জেনেছি, বা আমরা একসময় একসাথেও ছিলামও, যে আপনি ভোটাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার একটা প্ল্যাটফর্ম ছিল, সেই আন্দোলনে আপনি ছিলেন, যেটা হচ্ছে যে লেখক, শিক্ষক, সাংবাদিক, শিল্পীদের একটা প্ল্যাটফর্ম ছিল, এবং যেখানে হচ্ছে যে এই মানুষগুলো যে যাদের কথাগুলো আমরা এতক্ষণ শুনছিলাম, সেখানেও কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবস্থান, বা আপনি সরব ছিলেন, এবং আপনার একটা গানও আছে রানিমা বলে, ওই গানটা এবং ওই সময়টা নিয়েও একটু শুনতে চাই। এটা একটা খুব মজার সময়। এখন আমি বলি আপনাকে, সেই সময় আরেকটা নির্বাচন এগিয়ে আসছে, 2024-এ একটা নির্বাচন, আবার আরো 5 বছর এই আওয়ামী লীগকে সহ্য করতে হতে পারে, এই ভয়ে বা এই বেদনার মানে সম্ভাবনায় কিছু মানুষ একত্রিত হলো। এবং তখন শিল্পী বলতে মানে আওয়ামী লীগের, অর্থাৎ শিল্পী মানেই বা মুক্তমনা মানুষ মানে এই ধরনের একটা সবাই ক্ষমতার লেজু, এরকম একটা ব্যাপার। সেখান থেকে কিছু মানুষ আলাদা করলো নিজেকে, বললো যে না, একটা প্ল্যাটফর্ম থাকতে হবে। এবং তখন কিন্তু আমি কিন্তু উদ্যোক্তা বা রাজনৈতিক সংগঠক হিসেবে যারা কাজ করেন তাদের কাছে কৃতজ্ঞ এখানে, যে ওনারা
আমাকে ডেকেছেন এবং আমিও একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি। কারণ আমি না খুবই একক মানুষ, ধরেন শিল্পী হিসাবে যে মানুষ বন্ধু বান্ধব হবে, গানের জগতে আমার অনেক বন্ধু, একমাত্র সমগীত ছাড়া গানের জগতে আমার আসলে কোনো বন্ধু কোনো কালেই ছিল না। এবং সমগীতকে কেন ভালো লাগতো, সমগীতকে আমি খুঁজে পাই 2018-তে যখন নিরাপদ সড়ক আন্দোলন হচ্ছে, তখন আমি ওদের সঙ্গে দেখলাম যে ওরা সমস্ত আন্দোলনে থাকে এবং আমার মনটা ওদের জন্য মানে একটা টান তৈরি হচ্ছে তখন। কিন্তু অন্য গানের শিল্পীদের সঙ্গে আমি আসলে ঠিক একটা কোনো সংহতির জায়গা খুঁজে পেতাম না, আন্দোলনের ভাষা ভাগ করে নেব এই সুযোগ পেতাম না। তো যখন এই প্ল্যাটফর্মটা দাঁড়াচ্ছে যে সাহিত্যিক, শিক্ষক, লেখক, সাংবাদিক, হ্যাঁ শিল্পীদের, তখন আমি খুশি হয়ে উঠলাম এবং মনে হলো যে আমাদের দিক থেকে চেষ্টা করতে হবে যে অন্তত মানে এই নির্বাচনটাকে বর্জন করা, মানে অর্থাৎ এভাবে কিভাবে আমরা বলবো কথাটা, মানে মত প্রকাশের স্বাধীনতা এবং ভোটাধিকার। এই ভোটটা যে হয়নি, ভোটটা যে হয় না, ভোট নির্বাচন তো খুবই বড় ব্যাপার, সাধারণ মানুষের হাতে তো একটা ভোট ছাড়া কিছু নাই, সেটা নিয়ে তারা কত রকম দরদাম করে। আমি আমার একটা ভোট কাকে দেব কাকে দেব না এটা নিয়ে সারাক্ষণ আমি হুঙ্কার দিয়ে বেড়াই। আমি মনে করি নাগরিক হিসাবে এই হুঙ্কার দেওয়ার আমার হক আছে, আমি দেব এটা। এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমি অনেক দরদাম করি, বিএনপিকে এক কথা বলি, ইয়েকে এক কথা বলি, আওয়ামী লীগকে সবসময় বলতাম যে আপনাদের জীবনেও ভোট দিব না, আর আপনাদের ভোটের প্রক্রিয়াই তো আমি মানি না এখন। এই যে মালিকানা বোধটা, এইটার কারণেই কিন্তু ওই প্ল্যাটফর্মের সঙ্গে এক হওয়া। এবং সেখানে তখন ঘটনাচক্রে আপনি ছিলেন সেই প্ল্যাটফর্মের অংশ, তাই বলে মজা লাগছে যে যখন অক্টোবরের 6 তারিখে আপনি রানিমা গানটার কথা বলছেন, প্রথমে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল 6 তারিখে, সেই ঝড় বৃষ্টির কারণে ওটা হলো না। সেই সময়টা আমি দার্জিলিং এ ছিলাম, 5 তারিখে আমার ফেরার কথা। আমাদের সবার একটা দাবিও ছিল যে অবশ্যই আপনাকে থাকতে হবে, এবং যে কারণে আমরা মনে হয় প্রোগ্রামটা পিছিয়েছি। না ওই জন্য না বলি, আমি ওদিনই আসতাম, আমি বলেও গেছি যে আমি আসবো, কিন্তু 5 তারিখে এমন একটা ঝড় হলো দার্জিলিং এর, একদম মানে ওই ইয়েটা ভেঙে পাহাড়ের ওই জায়গাটাতে ধস নামলো, সমস্ত ফ্লাইট মিস করলাম। এখন আমি দুঃখ আমার, আমি বিথির সঙ্গে মানে সমগীতের বন্ধু বিথির সঙ্গে যোগাযোগ করছি যে বন্ধু আর বেঁচে ফিরবো কিনা আমি বুঝতে পারছি না। ওটা দার্জিলিং এ আটকা পড়া, 6 তারিখে অনুষ্ঠান। খুব ভাগ্যটা আমার ভালো যে ওই অনুষ্ঠানটা 1 সপ্তাহ পেছালো, 1 সপ্তাহ পেছালো, কারণ এখানেও ঝড় বৃষ্টি বাদল ওই একই নিম্নচাপে ছিল। তো আমি 5 তারিখে ফেরার কথা ছিল, 6 তারিখে ফিরলাম। যেদিন অনুষ্ঠান ওই দিনই টেলিভিশনে দেখছি, ফোনে দেখলাম তখনকার প্রধানমন্ত্রী উনি বলছেন যে বেশি বেশি কথা, মানে ওনাকে একটা প্রশ্ন করা হয়েছে, বেশি বেশি কথা বলো না, সব পাকা পাকা কথা বলে এখন সবকিছু গুছিয়ে দিয়েছি। ওনার যে কণ্ঠের মধ্যে যে অবজ্ঞাটা ছিল, এসব বন্ধ করে দিয়ে বসে থাকবো, এই যে একটা কথা উনি বললেন, আমার এমন রাগ হলো যে আমরা কি এই দেশের মানুষ? উনি ওনার অবস্থানটা বোঝেন না যে উনি আমাদের চাকরি করেন, সরকারি চাকরি করা মানে হচ্ছে আপনি আমার সেবা দাস, আপনি আমার জন্য চাকরি করেন, আপনি আমার কর্মচারী, আপনি এরকম প্রভু সুলভ আচরণ কেন করেন? তখন ওই রাতে মনে হলো যে মানে যে শরীর একদম জ্বলে গেল আমার। অথচ ওই দিন অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল। ওনার ওই গান কথাগুলি শুনে আমি তখনই ফোনে শুয়ে শুয়ে আমি ওই গানটা লিখলাম, লেখাটা লিখলাম। পরের দিন সকালে আমি শুরু করলাম। 13 তারিখে, অক্টোবরের 13 তারিখে আমাদের অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানে আমি রানিমা গাইলাম, এই রানিমা গাইলাম এবং ওনাকে তোয়াজ করে বললাম যে উনি তো মায়ের মতন, মানে ব্যঙ্গ করে যা যা বলা, স্যাটায়ার করে আমি আমার পারফরমেন্সটা করলাম। সেই গানটা মানুষের কাছে পৌঁছলো, একটা বাজে রেকর্ডিং, খুব খারাপ একটা রেকর্ডিং, সেটা মানুষের কাছে পৌঁছলো। কিন্তু ওই সময়টা আসলে এমন ছিল যে বাজে রেকর্ডিং কি সেটা মানুষ দেখেছে আসলে কথাটা কি এবং প্রতিবাদ, মানে নিজের ওই নিজের ইয়ের সাথে প্রতিবাদের সাথে সে নিজেকে ওইটার সাথে মেলানো, এই জায়গাগুলো সে খুব ভালোভাবে দেখছিল। মানুষের সাথে তখন একটা সম্পর্ক হলো আমার, মানুষ কিন্তু গ্রহণ করলো। এবং আপনার একটা বক্তৃতা বা একটা ছোট বাইটও তখন ভাইরাল হয়েছিল, সেটা কি ওই দিনই হয়েছিল কিনা, যে আমি যদি নিজেও এরকম 15 বছর থাকি আমিও ফ্যাসিস্ট হয়ে উঠবো, তখন আপনিও আমাকে তখন নামাবেন। আপনাকে এরকম একটা কথা বলেছি যে আমি আজকে না হয় আপনার সঙ্গে কথা বলছি, কালকে ক্ষমতায় গেলাম, তারপর আপনি দেখলেন যে আমি আপনার সঙ্গে ফ্যাসিস্ট আচরণ করছি। মানুষ কি কোনো একটা জায়গায় স্থির থাকে? আপনার সেই ক্ষমতা থাকা উচিত যে আপনি আমাকে বর্জন করবেন। মানুষ
প্রতিটা জায়গাতে এরকম আবদ্ধ হয়ে যাওয়ার, বিশেষ করে রাজনীতির ময়দানে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমি সাধারণ মানুষ, আজকে আপনাকে বুকে টানবো, কালকে আপনাকে ছুঁড়ে ফেলে দেবো, এটা আমার অধিকার, এটা আমার ক্ষমতা, এই জায়গাটাকে আপনি সম্মান করেন। আমি যে অন্ধের মতো একটা অন্ধ আনুগত্য দিয়ে যাওয়া, আমার কাছে মনে হয় এটা সুনাগরিকের জায়গা নয়। হ্যাঁ, এটাই তো ওই গানটা আসলে তখনই হলো। আর আরেকটা কথা আমার মনে হচ্ছে, এই রানীমা তখন 2023, তার কয়েক মাস পরে কিন্তু নির্বাচনটা হলো। সেই রানীমারই আবার একটা নতুন ভার্সন আমি রেকর্ডিং করলাম, রেকর্ডিং না আসলে ঠিক এই যে আমাদের অগস্টের 5 তারিখে এই রানীমা 2025 আমি আরেকটা ভার্সন গাইলাম এই রানীমা গানটারই, নাম দিলাম 2025। সেখানে আমি ওই জায়গাটা থেকে কথাটাকে আরেকটু আলাদা করে, এখন তো রানীমা নাই, রানীমা এই কথাগুলি বলতেন, আপনি যদি দুইটা ভার্সন শুনেন আপনি দেখবেন দুইটার কথা আলাদা। এখানে একটা নতুন লাইন যোগ করা আছে যে পালাবে না বলেছিলে তাও তুমি কোথায় পালালে রানীমা, হ্যাঁ ফিরে এসো দুষ্টু রানীমা, তোমার বিচার করবো রানীমা। তখন তো আর ওটা গাইতে পারিনি, তখন তো জানতাম না যে রানীমা পালিয়ে যাবেন কোন। আমাদের তো এরকম মনে হয়েছিল যে আমরা তখন আলাপ করতাম যে আমরা মনে হয় মরে যাবো, তো মনে হয় এই ফ্যাসিস্টের পতন মনে হয় হবে না, মানে আমার মাঝে মাঝে এরকম একটা হতাশাও কাজ করতো, বা আমাদের মধ্যে অনেকের মধ্যে এই ব্যাপারগুলো ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে এক ধরনের একটা মানে বাস্তবতার প্রতি এক ধরনের গ্রহণযোগ্যতা এসেছিল যে আমাদের জীবনের রাস্তাটা এইটাই হবে, যে আমরা সংগ্রাম করে মরবো এই ফ্যাসিজমের বিরুদ্ধে, চিরকাল সংগ্রাম করে মরবো, এবং এরা এত শক্তিশালী যে আমরা কয়টা মানুষ যে কোনো প্রতিবাদে 50 জন হই, এটা নড়বেও না চড়বেও না, এইভাবেই জীবনটা কেটে যাবে। কিন্তু সেই সময়টা আসলো, দুঃখজনকভাবে অনেক রক্তের উপর দিয়ে আসলো, কিন্তু আসলো। হ্যাঁ একদমই, যে আমাদের এবং সেই সংগ্রামের জায়গা ধরে যদি বলি, সংগ্রামের জায়গাগুলো কিন্তু আমাদের কি, আপনার কি মনে হয়, আপনি কিন্তু এর মধ্যে হতাশা এবং যে সরকারের ব্যর্থতা এবং তার যে এক ধরনের অথর্ব একটা অবস্থান, বা কোনো ধরনের ওই রকম পদক্ষেপ হেলদোল না করা, বা এটা যে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, আসলে আমরা সাধারণ মানুষ ঠিক বুঝতেও পারি না, মনে হয় যে এরকম একটা মানে তার অবস্থানগত জায়গাটা পরিষ্কার করে না, এখনো করেনি বলে আমাদের কাছে মনে হয়। তো ওই যে সংগ্রামের কথাটা বললেন, হয়তো সেই সংগ্রাম সেই রক্তক্ষয় হয়তো আমাদের করতে হচ্ছে না, কিন্তু তারপরেও আমাদের ভেতরে একটা ক্ষরণ তো এখনো হচ্ছে, বা এখনো ওই যেখান থেকে আপনার হতাশার কথাটা আসতেছে, এই জায়গাটুকু কি বলবেন আপনি আসলে, যে এখনো কেন? আমি 2-3টা এখানে কথাটা একটু বড়ই হবে। প্রথম কথা হচ্ছে, অগাস্টের 5 তারিখে সকালবেলাও জানতাম না যে আমরা এই ধরনের একটা নতুন স্বাধীন আকাশ পাবো যেটা স্বৈরাচার মুক্ত। আমাকে যখন জিজ্ঞেস করা হয় যে জুলাইয়ের প্রত্যাশা কি, দেখেন সত্যি কথা বলি, অগাস্টের 5 তারিখ পর্যন্ত একটাই প্রত্যাশা ছিল যে এই মহিলা কখন নামবে, সত্যি কথা, একদমই আমাদের প্রত্যেকে। আমার আসলে অন্য কোনো স্বপ্ন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, এগুলো উন্নয়ন ঘটাতে হবে, মাথায় কিছু ছিল না। ওই মুহূর্তে শ্রমিকের অধিকার ছিল না, আঞ্জুয়ারা কেন গুলি খেয়ে ন্যায্য বেতন চাইতে গিয়ে চম্পা খাতুন কেন গুলি খেয়ে মরলো, ওই মুহূর্তে ওটা মনে ছিল না। ওগুলো কিন্তু আমাদের সার্বিক যাত্রা, সার্বক্ষণিক চাওয়া। কিন্তু জুলাইয়ের প্রত্যাশা ওই মুহূর্তে, ওই সময়টাতে ছিল হাসিনার যেতে হবে, স্বৈরাচারের পতন হতে হবে, এবং এটা দীর্ঘস্থায়ী ব্যাপার হচ্ছে আমরা বিশ্বাস করেছি যে হাসিনার চলে যাওয়া মানে এই স্বৈরাচারী স্ট্রাকচারটাও পতন হবে, এই স্বৈরাচারী স্ট্রাকচারটাকেও ভাঙতে হবে। তো এখানে আমি মনে করি যে আমাদের হতাশা আসে, ঠিকই আসে, কারণ আমরা তো আসলে উনি নাই, কিন্তু আমাদের যে গুণগত পরিবর্তন সেটাও তো আমরা দেখতে পাচ্ছি না অনেক জায়গাতে। তো সেখান থেকে এক ধরনের অস্থিরতা আসে, কিন্তু আমি মনে করি আমাদের অস্থির হওয়া ঠিক না, কারণ আমাদের মুগ্ধ নাইমা সুলতানা, রিয়া গোপ, আমাদের মেহেরুন্নেসা তানহা, আমাদের যারা শহীদ, আমাদের যারা আহত, ওদের জীবনে মানে ওদের রক্তের উপর কিন্তু আমরা দাঁড়ানো, ওদের ক্ষয়ক্ষতির উপরে আমরা দাঁড়ানো। আমাদের কিন্তু না হতাশ হওয়াটা হতে পারে, আমরা মানুষ, হতাশ আমরা হব, কিন্তু হতাশা দ্রুত কাটিয়ে উঠে এই হতাশার চোরাপথ শর্টকাট নিলে হবে না। আমি বড্ড হতাশ এই বলে আমি শুয়ে পড়লাম, হতাশা এবং তার পরবর্তীতে আমাদের পরিশ্রমটা কি, আপাতত যার যার জায়গা থেকে
এই ত্যক্ত বিরক্ত করে ফেলা সরকারকে, রাজনৈতিক দলগুলিকে, যে কোনো জায়গায় যে অন্যায়গুলি হচ্ছে সেগুলিকে চিহ্নিত করা, এটা কিন্তু আপনার আমার প্রত্যেকের দায়িত্ব। হতাশ আমার লাগে, তাই বলে সেখানে কাজ শেষ হয়ে যায় না। সেখানে সেই জায়গা থেকেও যদি বলি যে আমরা হতাশ হচ্ছি না, আবার হচ্ছি, কিন্তু এই যে আপনি বলছিলেন যে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো আমরা দেখছি, তখন বিশেষ করে যদি বলি নারীর উপরে মব সন্ত্রাস, বা ধরেন কালচারাল অনুষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া, সিনেমা পর্দা নামিয়ে ফেলা, বা ফুটবল খেলতে না দেওয়া, এই যে একটা আমরা কিন্তু বলে যাচ্ছি ঠিকঠাক করার জন্য, এই যে ঠিকঠাক গুলো হচ্ছে না, এইটা কেন হচ্ছে না আপনার কাছে কি মনে হয়? মানে এইখানে কি কোথাও কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করা বা কারোর প্রতি নতজানু থাকা, মানে জিনিসটা কি আসলে? বা একজন সাংস্কৃতিক কর্মী হিসেবেও যদি আপনার জায়গা থেকে ব্যাখ্যা করতে বলি, আপনার কাছে কি মনে হয়? আমি বলবো যে এখানে খণ্ডকালীন একটা দুইটা ঘটনাকে আমি দেখব না। আমি বিশ্বাস করি যে সরকারের বয়ান সবসময় অসম্পূর্ণ এবং অস্পষ্ট। পুরোপুরি তারা যে কাদের সঙ্গে কি করে বেড়াচ্ছেন, এটা পরিপূর্ণভাবে এই বয়ানটা আমরা সাধারণ মানুষ পাবো না। আর অন্য যে ঘটনাগুলি ঘটছে, যে ফুটবল খেলতে না দেওয়া কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর হামলা করা, এই জায়গাগুলি তো সরকার করছে না বলবো, কিন্তু সরকার বন্ধ করার জন্য যা যা করা দরকার সেগুলিকে যত শক্ত অবস্থান নেওয়া দরকার সেটা নিচ্ছে না। এখন আমরা যে চিন্তা করতাম যে আমাদের গান বাজনা, এক ধরনের বয়ান ছিল, এক ধরনের ন্যারেটিভ ছিল যে আওয়ামী লীগ যদি চলে যায় তাহলে বুঝি গান বাজনা বন্ধ হয়ে যাবে, এই মেয়েদের খেলাধুলা বন্ধ হয়ে যাবে। অথচ আমি এটাও মনে করাতে চাই, জয়পুরহাটে যেমন ফুটবল খেলা বন্ধ হয়ে গেছিল, আবার চালু হয়েছে, এবং আবার এই আমলেই কিন্তু আমাদের ঋতুপর্ণারা কাপ জিতে আসলো, সেটার একটা অনেক বড় সেলিব্রেশন হলো। কিন্তু আমি আরো বড় সেলিব্রেশন চাই আমাদের মেয়েদের জন্য, আমি তাদের জন্য আরো অনেক সুবিধা চাই, আমি তাদের জন্য আরো অনেক কিছু চাই। আমার কাছে মনে হয় এগুলো আমাদের বার্গেনিং এর জায়গা, এগুলো প্রত্যেকটা জায়গা সংগ্রাম করে করে আমাদের আনতে হবে সরকারের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এদের প্রত্যেকের এজেন্ডা আছে। কারোরই প্রায়োরিটি লিস্টে আপনি দেখবেন মেয়েরা ফুটবল খেলবে, নাকি মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়াশোনা মাস্ট, নাকি বাল্যবিবাহ বন্ধ করবে, কিংবা এক ধরনের জায়গা করবে, একটা সহনীয় পরিবেশ তৈরি করবে মেয়েদের জন্য। বিশেষ করে এক এক জায়গায় মেয়েদেরকে গালি দিয়ে যাচ্ছে তারা। এই নারী কমিশনের রিপোর্ট, এই যে দেখেন মেয়েদের উপর যে আক্রমণগুলো হলো, আক্রমণগুলো করার সময় আমরা যদিও মব বলি, কিন্তু মব বললেও দেখা যাচ্ছে যে একটা গোষ্ঠী, তো যদি আমরা বলি যে ডান উগ্রপন্থী গোষ্ঠী হতে পারে, বা ধরেন যে ধর্ম নিয়ে ব্যবসা করছে এরকম কোনো গোষ্ঠী হতে পারে, যেটা ইসলামের দোহাই দিয়ে বা স্বাধীনতার দোহাই দিয়ে যে করছে, এই গোষ্ঠীটাকে কেন, মানে এই গোষ্ঠীটার কি কোনো উদ্ভব দেখছেন কিনা, এবং এদেরকে কি কোনোভাবে কি এদের সাথে কম্প্রোমাইজ করছে কিনা, এরকম কোনো কিছু মনে হয় কিনা? আমি সরকারের অবস্থান জায়গাটা কি, আমাদের কৌশলটা আমি বলি, আমার কৌশলটা কি আমি বলি, আমার কথা বলার কৌশলটা কি, সেটা হচ্ছে এখনকার টেন্ডেন্সি হচ্ছে আপনি যেটাই বলবেন আপনাকে উল্টা একটা ট্যাগ দিয়ে দেবে। সেই কারণে আমি এটাকে দক্ষিণ পন্থা, মৌলবাদী, ইসলামপন্থী ইত্যাদি ইত্যাদি পন্থী এরকম কিছুই বলবো না, আওয়ামী লীগের দোসর বলবো না, কিচ্ছু বলবো না। আমি বলবো আমার জনতার উপর এই আক্রমণগুলি হচ্ছে, সরকার এখানে ব্যর্থ এদেরকে সুরক্ষা দিতে। কারা করছে তোমরা বের করো, আমাদেরকে জবাব দাও। যখনই আমি বলবো এটা ওরা করছে, তখন আবার আমাকে এমন একটা কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হবে, ও সায়ান তো এখন ধর্মের বিরুদ্ধে চলে গেছে। আমি এই ধরনের কিছু বলবোই না। এখন জামাত ইসলামের সঙ্গে বা যে কোনো ইসলামপন্থী শক্তির সঙ্গে এটাই হবে আমার কৌশল, যে আপনারা থাকেন, আপনারা আপনাদের রাজনীতি করেন, রাজনীতি করে মানুষের মন জয় করেন। আপনারা যদি আক্রমণ করেন, সরকারকে আমি বাধ্য করতে চাই যে তারা জনসাধারণের জন্য, যাদের উপর যেই আক্রমণগুলো হয়েছে, এটা মব বলেন আর যাই বলেন, এখানে যেই সুরক্ষাটা আসেনি বাংলাদেশের নাগরিকদের উপর, কি পুরুষ কি নারী কি গরিব কি ধনী, যেগুলো আসেনি সেই জায়গাগুলোকে আপনাদের সুরক্ষাটা দিতে হবে। এই মুহূর্তে আমি সচেতনভাবে কিছু শব্দকে পরিহার করছি, কারণ প্রত্যেকে শব্দ দিয়ে ছোড়াছুড়ি করছে। এ বলছে অমুকের দোসর, ও বলছে তমুকের দালাল। হ্যাঁ, এখন যেমন নতুন করে আবার শুনতে হচ্ছে, ধরেন যখন এই ধরনের আক্রমণগুলোর বিরুদ্ধে কথা বলছে কেউ, তখনই হয় তাকে বলছে যে হয় আওয়ামী লীগের দোসর অথবা শাহবাগী বা বামপন্থী, এই যে আবার ট্যাগিং এর মধ্যে ফেলে তাকে আবার চিহ্নিত করে ফেলা, এবং চিহ্নিত করার পরে কিন্তু এক ধরনের
তার বিরুদ্ধে একটা মবের একটা মানে সমষ্টি তৈরি করা, এই জায়গাগুলো তো তারা করছে। বা এই যে পরস্পর আগে যেটা আমরা উল্টাভাবে দেখতাম, জামাত শিবির ট্যাগ দিয়ে হচ্ছে যে হত্যা করে ফেলা বা হত্যার উপযোগী করে ফেলা, উস্কানি, সেই একই বক্তব্যের জায়গাগুলো যখন আসছে এবং এগুলো নিয়ে যখন কেউ বলতে যাচ্ছে তখন, বা মবের এগেনস্টে যখন বলছে, তখন কিন্তু আপনার মানে সরকারের পক্ষ থেকেও বা ওরকম গুরুত্বপূর্ণ জায়গা থেকেও কিন্তু এটাকে বলছে যে না, এটাকে আপনারা মব বলবেন না, এটাকে আপনারা প্রেশার গ্রুপ বলেন, তাদের আপনাদের ইমোশনটা বুঝতে হবে। এই যে জায়গাগুলো, এগুলো তো তখন কি হয় যে তার মানে কি তাদের ওই জিনিসটা নর্মালাইজ হয়ে যায় না? তারা তো তাহলে মনে করবে তাহলে তো আমরা ঠিক পথেই আছি। অসম্ভব ব্যাপার, এটাকে একদম কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। কারণ যে কোনো ঘটনাতে প্রতিটি নাগরিক, আমি খুব নিরস ভাষায়, শুকনা ভাষায় বলতে চাই, যে কোনো নাগরিক, আমি পরিচয় আপনি ভুলে যান, যে কোনো নাগরিকের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। সে আজকে নির্বাচিত হোক বা না হোক, এই মুহূর্তে সে আমার কাছে জবাবদিহিতা আমি তার কাছে থেকে পাই। তো যে কোনো ঘটনা যেখানে বিচারহীনতা আপনি দেখতে পাচ্ছেন, যেখানে প্রশাসনের দুর্বলতা আপনি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি ঘটনার জন্য আমি সরকারকে দায়ী করব। এটা হলো আমার জনতার জায়গা থেকে এটা আমার একটা কৌশল, সব কিছুর জন্য সরকার দায়ী। হ্যাঁ, ঘটনা যেই ঘটা সরকার দায়ী, কারণ সে মুহূর্তে বিচারটা করতে পারেনি। জনতা হিসেবে আমি সরকারের কাছে এই জবাবটা চাই যে আমার এই সুরক্ষাটা কোথায়। আর দ্বিতীয় কথা হচ্ছে রাজনৈতিক দলগুলিকে চাপে রাখা, যে আপনাদেরকে আগামী দিনে এর চেয়ে বেটার রাজনীতি করতে হবে। আমরা কিন্তু আওয়ামী লীগের যুগ দেখে আসছি, ট্যাগিং এর কালচারও দেখে আসছি, বিচারহীনতা দেখে আসছি, বিচার বিক্রির ঘটনা দেখে আসছি, জামিন বাণিজ্য দেখে আসছি, গায়েবী মামলা দেখে আসছি। আমাদের মুখস্থ আপনাদেরকে চেয়ে বেটার রাজনীতি করতে হবে। প্রতিদিন আমাদের এই রাজনৈতিক দলগুলিকে চাপে রাখতে হবে। মানুষ কিন্তু এখন জেগে আছে অনেকটা। এখান থেকে আমি যদি প্রশ্নটা করি, রাজনৈতিক দলগুলোকে চাপে রাখে, কিন্তু রাজনৈতিক দলগুলো কি এই যে সহিংসতা বা এই যে নির্যাতনগুলো, এগুলো কোনোটাকে কি তারা অ্যাকনোলেজ করে এবং কোনো ধরনের তারা কি প্রতিবাদ বা পদক্ষেপ বা কোনো ধরনের অঙ্গীকার এগুলো কি যথেষ্ট পরিমাণ করেছে বা আপনার নজরে কি এসেছে, বা আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি প্রথম কথা হচ্ছে যে নাগরিক হিসাবে আমি আমার কাজগুলি করতে থাকবো। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি সাংঘাতিক যে খুব গুণগত পরিবর্তন সব জায়গায় দেখতে পাচ্ছি, আমি আসলে এইটা বলবো না। কেননা এই মুহূর্তে একটা তাড়াহুড়ো আছে সবার, কখন মানে ক্ষমতায় যাওয়া যায়। একদল চাইছে যে তাড়াতাড়ি ক্ষমতায় চলে যাই, আরেক দল চাইছে যে আমরা আর একটু মাঠটাকে গরম করি, নিজেদের অবস্থানটাকে পরিষ্কার করি, তারপরে আমরা মানে খেলাটাতে আরেকটু লেভেল প্লেইং। কিন্তু আসলে জীবন কিন্তু ওরকম ভাবে আগায় না। আপনি খেয়াল করে দেখেন, যখন 1977-78-এর দিকে বোধহয় বিএনপি ফর্ম করলো, বোধহয় একটা নতুন দল ছিল তখন। আজকে বিএনপি হচ্ছে প্রথম বড় দল আমাদের দেশে এই মুহূর্তে। আওয়ামী লীগের কথা এখন ছেড়ে দিচ্ছি, আবার নতুন একটা দল আজকে এনসিপি, কিংবা আরো অনেক নতুন দল হচ্ছে। হ্যাঁ, আমি মনে করি আমাদের দেশকে বিচারে ফিরতে হবে, রাজনৈতিক প্রতিযোগিতায় ফিরতে হবে, আমাদের দেশকে নির্বাচনে ফিরতে হবে, রাজনৈতিক প্রতিযোগিতায় ফিরতে হবে। এই দলগুলিকে আমরা সমালোচনা করি আর যাই করি, রাজনীতিতে এদের উপস্থিতি খুব দরকার, বিভিন্ন রকমের রাজনীতি, এবং তাদেরকে কোয়েশ্চেন করতে থাকা। এই যে আজকে জামাত শিবির একটা নিবন্ধিত রাজনৈতিক প্রতিষ্ঠান যদি হয়, তারা তাদের রাজনীতি নিয়ে বেসাতে নিয়ে সামনে দাঁড়াক। আমরা বাংলাদেশের মানুষ, যারা তাদের রাজনীতিতে আকৃষ্ট তারা তাদেরকে ভোট দিক। আমি আকৃষ্ট নই, সেজন্য আমি ভোট দিতে পারছি না এই মুহূর্তে। কিন্তু সেই একই দল যদি কোনোদিন আবার আমার জন্য এমন কিছু করে, এমন একটা নিরাপদ পৃথিবী তৈরি করলো যেখানে কিনা, ধরেন আমি খুব কঠিন করে বলবো যে যেই দল আজকে, আমার একটা বড় জায়গা হলো মেয়েদের জন্য রাস্তাঘাট, স্কুল কলেজ, বাল্য বিবাহ নিষিদ্ধ করা, স্কুল রাতের রাস্তাকে নিরাপদ করা, চাকরির প্রতিষ্ঠানে তাদের বা দলের ভেতরে মেয়েদের যে পার্টিসিপেশন, সবকিছু সব লাগবে, অনেক পেছানো মেয়েরা। এখানে এই রাজনৈতিক অঙ্গীকার কাকে আমি দেখছি তারা মেয়েদেরকে নিয়ে বেশি কথা বলে, মেয়েদেরকে নিয়ে বেশি সচেতন প্রত্যেকটা ঘটনায় সমাজে। একটা দলও কি আপনি পাচ্ছেন, মানে যদি বলেন যে আমরা যদি বড় দল থেকে শুরু করে নতুন দল পর্যন্ত যাই? এখানে আমি মনে করি আমাদের জনতার একটা দায়িত্ব আছে। রাজনীতিবিদদের মধ্যে এই গল্পটা ছুড়ে দেওয়া যে তোমরা কেউ মেয়েদের নিয়ে কথা বলো না। এই মুহূর্তে কিন্তু 51% ভোটার মেয়েদের নিয়ে কথা বলো না,
তখন তারাই শুরু করবে যে আমরা মেয়েদেরকে দিব। কিন্তু আমাদের দিক থেকে এই কট্টর সমালোচনাটা করা আমাদের দায়িত্ব, এদেরকে মনে করিয়ে দেওয়া যে তোমরা কেউ এই কথাগুলি বলো না, আমার কি ঠেকা তোমাকে ভোট দেওয়ার। এইখানে কিন্তু আমাদেরকে কিন্তু আরো অনেক সক্রিয় হতে হবে। যে প্রত্যেকটা এক একটা অনাচারের ঘটনা ঘটে, এই যে ধর্ষকগুলি সব খোলা বুকে ঘুরে বেড়ায়, আরেকটা সংস্কৃতি আমি দেখতে পাচ্ছি এখন। এটা নিয়ে কথা বলাটা আমি খুবই মনে করি দরকার। সেটা হলো রাজনৈতিক দলের ভেতরে, মানে আমি একটা কথাকে খুব মানি যে মানে দুর্জন যে সে বিদ্বান হলেও সে পরিত্যাজ্য, এরকম একটা কথা আছে না? আমি পরিত্যাজ্য না, আমি মনে করি যে বিদ্বান সে যদি যৌন হয়রানির যৌন নিপীড়ক হয়ে ওঠে সে পরিত্যাজ্য। এমন কোনো দল দেখতে পাচ্ছি না যেখানে এই এক্সাম্পলটা এসছে যে আমাদের দলে এই লোকটা এরকম করছে। মারাত্মক ইন্টেলেকচুয়ালি খুবই তারা ভীষণ সুন্দর কথা বলে, ভীষণ বড় কবি বা ভীষণ বড় সাহিত্যিক, কিন্তু নিপীড়ক। সে অন্যরকম করে এক্সপ্লয়টেশন করে মানুষকে, মানে কর্মীদের সঙ্গে, হ্যাঁ নারী কর্মীদের সঙ্গে এমন সব পরিস্থিতি তৈরি করে যেখানে নারী কর্মীরা হয়রানির শিকার হয় এবং তাদেরকে এক্সপ্লয়টেশন, মানে একটা নাজুক অবস্থায় এটাকে তারা কনসেন্টে পরিণত, মানে কনসেন্ট হিসাবে তারা দেখানোর চেষ্টা করে। এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে তারা মেয়ে কর্মীদেরকে এক্সপ্লয়েট করে, তাদেরকে ডিপেন্ডেন্ট করে দেয়। তারপরে তারা বলে যে তুমি তো অ্যাডাল্ট। এই যে কতগুলো সংস্কৃতি আছে, ডান বলেন বাম বলেন নানান দলের, এইখানে আমি একটা বার্গেনিং করি সবসময়। আমি একটা বার্গেনিং করি একজন শিল্পী হিসাবে। যেমন অনেক দল থেকে আমাকে গান গাইতে ডাকে এবং একসময় মাঝে মধ্যে তারা নিজেরাই বলে যে আপা আমাদের দলে কিন্তু ধরেন অমুক এক ব্যক্তি যে কিনা যৌন হয়রানি করেছে বা যে একজন নিপীড়ক, এই যেই দল নিপীড়ককে ঠাঁই দেয় আমি তাদের জন্য জানা মতে গান করতে যাই না। তো আমিও আয়োজকদেরকে বলি এটা আমার বার্গেনিং, এবং তারাও বলে যে আপা আমরা ঠাঁই দিচ্ছি না, তারাও একটা অবস্থান নিচ্ছে। এই একটা দেশের রাজনীতি কিন্তু জনতাকেও কিন্তু খুব দরদাম করতে হবে, কোনো কিছু এমনি এমনি আসে না। আপনি দেখেন মেয়েদের ভোটিং রাইট কত পরে আসছে আধুনিক বিশ্বে, 1930-এ কোনো কিছু কেউ আপনাকে এমনি এমনি দিবে না। প্রত্যেকটা দিন রাজনীতি একটা সাধনা, অধিকার একটা সাধনা, প্রত্যেকটা দিন আপনাকে খাটতে হবে, মানুষের কথা শুনতে হবে, মানুষের কাছে যেতে হবে চিন্তা দিয়ে, ভাবনা দিয়ে, সাহিত্য দিয়ে, গল্প দিয়ে, এবং মানুষের রাজনীতিকে কঠিন করে তুলতে হবে। যে এটা করবে না, এটা আমারও দায়িত্ব, এটা আপনারও দায়িত্ব, এটা নাগরিকেরও দায়িত্ব। আমার মনে হয় যে সরকারকেও যেমন চাপে রাখতে হবে, রাজনৈতিক দলগুলির সঙ্গে দরদাম করতে হবে, আমাদের নিজেদের উপরেও আমাদের চাপে থাকতে হবে। আজকে আমি কোনো প্রতিবাদ সভায় যেতে পারলাম না, ঠিক আছে আরেকদিন যাব, কিন্তু আমাদের নাগরিক হিসাবে আমাদের সোচ্চার থাকাটা আমাদের দায়িত্ব। একটা জনগোষ্ঠীকে খুবই সচেতন হতে হবে, না হলে সেখানকার মানে রাজনীতি এই বিগত আমলের মতোই হবে, যেখানে তারা এক গল্প দিয়ে জীবন পার। নতুন কোনো রাজনীতি তারা আমাদেরকে দিতে পারে নাই। প্রশ্ন করলেই খালি বলবে আমি মুক্তিযুদ্ধের পক্ষশক্তি, তুমি রাজাকার, আর কোনো কথা নাই তাদের। নতুন রাজনীতি দেয় নাই তারা। এখন আরেকটা প্রশ্ন যদি করি যে আপনি বলছেন মানুষকে চাইতে হবে, কিন্তু যেই মানুষগুলো রাজনৈতিক সচেতন না ওই অর্থে যদি বলি, একটা বড় অংশ তো তাই না, ওনারা যদিও একেবারে আমি ওইভাবে না বলবো না যে, কিন্তু তারা তো বোঝেন যে ভোটটা কাকে দিতে হবে, কোন জনপ্রতিনিধি তাকে তার পারপাসটা সার্ভ করবে, কিন্তু ঠিক সেই তার ভেতরে সেই রাজনীতিটা দেওয়ার বা রাজনৈতিক ধ্যান ধারণাটা দেওয়ার মতন সেই ভোটারদের কাছে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছেন তারা কি সেইভাবে যান কিনা, বা সেই সচেতনতা বোধের জায়গাটা থেকে কাজ করেন কিনা, এটাও তো একটা প্রশ্ন। কারণ ভোটারকে জাগাতে গেলে তো সেখানেও রাজনীতিবিদদেরই বা রাজনৈতিক দলগুলোরই কাজ করা যায়, করতে হবে। এইটাই আপনাকে বলি যে এই যে সংস্কার কমিশন নিয়ে কথা হয়, আমাদের সংবিধানের সংস্কার বা নির্বাচন কমিশন বলেন বা নারী কমিশন, নানান কথা হচ্ছে না, নারীর অধিকার কমিশন, অনেক ধরনের, কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে একটা পরিবর্তন দরকার, সেই পরিবর্তন কোনো রাতারাতি সংস্কৃতির পরিবর্তন কখনো ওভারনাইট হবে না। কাজে আপনি যেটা বলছেন যে ভোটারকে জাগানোর জন্যে যে ভোটারের কাছে যাওয়া বা এইগুলো নিয়ে কথা বলা, আমার কাছে মনে হয় এটা একটা কোনো শর্টকাট নাই এখানে। আমাদের 54 বছর পরে আমরা এখনো একই বাইনারিতে, যে আজও পর্যন্ত মানুষ সেই রাজাকার শব্দ নিয়ে খেলাটা এখনো হচ্ছে, আবার নতুন করে খেলা হচ্ছে। হ্যাঁ, কাজে এবং এটাই বলতে চাইছি যে
পরিবর্তন, প্রকৃত পরিবর্তন, যে পরিবর্তনে মানুষ উপকৃত হবে, আমরা কিসের মধ্যে আটকানো দেখেন, মানে কার পরিচয় কি সেগুলি যেমন জানা অত্যন্ত জরুরি, কিন্তু তার পাশাপাশি কতটুকু সময় আপনি ব্যয় করেন অধিকারের আলাপে, আজকের সমস্যার আলাপে, এই বিষয়গুলি নিয়ে তো আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে তো কথা বলে যেতে হবে। মানে আমার কাছে কোনো সদুত্তর বা মিঠা উত্তর নাই যে আপনি যে বললেন যে এটা একটা হতাশার জায়গা বা এটা একটা দীর্ঘ যাত্রার খবর দেয়, এমনই একটা মানে কথাই বলবো আপনাকে যে এটা কোনো সহজে এটা হবে না। ধরেন 10 বছর, 15 বছর, 20 বছর, কিন্তু এখন যেই মৌসুমটা যাচ্ছে এটার যদি আমরা ফল তুলতে পারি, এখন মানুষ কিন্তু আগের তুলনায় আর কিছু না হোক জেগে আছে। হ্যাঁ, সেটা আপনি হিপ হপ গানের মধ্যেও দেখবেন যে রাজনীতি নিয়ে কথা হচ্ছে, আপনি দেখবেন যে প্রত্যেকটা মানুষ এখন রাজনৈতিকতাকে একটা ব্যাজ হিসাবে, একটা মানে সম্মানজনক চিহ্ন হিসাবে পড়তে চাইছে যে আমি কিন্তু রাজনীতি সচেতন মানুষ। এইটা কিন্তু আগে কি বলতো, আমি আমি না না আমি রাজনীতির মধ্যে নাই, মানে আমি সব গন্ডগোলের মধ্যে নাই। এখন উল্টো, এখন এই সময়টার ফসল তুলতে গেলে আমাদেরকে মানে আরো অনেক পরিশ্রম করতে হবে, চিন্তার পরিশ্রম, বলার পরিশ্রম, বোধের পরিশ্রম। এবং নুরুল কবির ভাইয়ের মানে বইয়ের মধ্যে আমি একটা কথা সবসময় বলি যে উনি বলেন যে যে যারা নির্জ্ঞান তাদেরকে এর এর একটা দায় আছে, দণ্ড দিতে হবে, মানে যে নির্বোধ জনগোষ্ঠী তাকে এর ফল দিতে হবে। সেরকম ভাবে আমাদের ইতিহাস বোধটাকেও পরিষ্কার করা দরকার। আমাদের আসলে পড়াশোনার যেমন বিকল্প নাই, কথা বলার বিকল্প নাই, নতুন শিল্প সাহিত্য সৃষ্টির বিকল্প নাই, সারাক্ষণ একটা সাধনায় থাকতেই হবে জনগণকেও। আচ্ছা, নতুন যে রাজনৈতিক দল, একটু অন্য প্রশ্ন, মানে অন্য প্রশ্নটা প্রশ্নে যাই। সেই নতুন রাজনৈতিক দল আপনি নিজে বলেছেন কখনো যাবেন না, বা আপনি যাবেন পাবেন না, এনসিপি। কিন্তু আমাদেরই তো চেনা জানা বা আপনাদের চেনা জানা আমাদের বন্ধু বান্ধব বা ছোট ভাই বোন ওখানে আছে, তো তাদেরকে নিয়ে আপনার ভরসা বা তাদেরকে নিয়ে আপনার কি ধরনের কাজ করে, যে তাদের ভরসার জায়গা বা তাদের উপর কোনো আস্থার জায়গা পান কিনা, বা তাদের রাজনীতিটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এনসিপি কে নিয়ে আমি প্রথমে একটা কথা বলি যে যেমন তখন একসাথে এতগুলো ঘটনা ঘটছে, যে যেমন একটার পর একটা মেয়েদের উপর আক্রমণের ঘটনা ঘটছে এবং নারী কমিশনের রিপোর্ট প্রকাশিত হলো, সেখানে একটা মঞ্চ থেকে বেশ্যাকরণের ঘটনা ঘটছে এবং সেখানে এনসিপির একজন নেতা সেখানে উপস্থিত, এবং আপনি তো সেখানে বলতে পারেন না যে আমি এনসিপির হয়ে যাইনি। সে সময় একদিকে মেয়েদের উপরে আক্রমণ হচ্ছে, এটা নিয়ে কোনো স্পষ্ট অবস্থান নিচ্ছে না, আবার অন্যদিকে যে মঞ্চ থেকে এই ধরনের বেশ্যাকরণ সেখানে আবার ওনাদের প্রতিনিধি উপস্থিত। সেই সময়টা তার মধ্যে আবার আজাহারের যখন মুক্তি ঘটলো তখন এক ধরনের উল্লাস, সবকিছু মিলিয়ে আমার কিন্তু একটা তীব্র প্রতিক্রিয়া ছিল, হ্যাঁ, যে আমি জীবনেও এনসিপিকে ভোট দেব না, এবং এই মর্মে তখন আমি অসম্ভব ক্রুদ্ধ ছিলাম। কিন্তু আপনি যদি আমাকে অনেস্টলি জিজ্ঞেস করেন, আমি কিন্তু এনসিপির জন্য আসলে শুভকামনা রাখি। আমি যে এনসিপিকে এই মুহূর্তে যে বর্জন করে একদম বাতিল করে দিতে হবে, আমি মনে করি যে এনসিপির যে ছেলে মেয়েরা আপনি জামাতের সঙ্গে ভোট করবেন এটা যখন আপনি অপরাধ হিসেবে দেখবেন, তখন আপনি দেখবেন এমন একটা দলও নাই যারা এই কৌশল নেন নাই কোনোদিন। সবাই হ্যাঁ, সবাই কোনো না কোনো সময় মানে রাজনৈতিক ঘুঁটি, ভোটের ব্যাংক বাড়ানোর জন্য জামাত একটা সুন্দর একটা ছোট একটা ব্যাংক, আবার কর্মী সাপ্লাই দেওয়া ইত্যাদি। কিন্তু আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এনসিপির যে মানে ওদের ছেলেমেয়েরা আসলে জুলাই পদযাত্রা যখন করলো, এর আরো অনেক পরে, আমার সেই কমেন্টের পরে, আবার কমেন্টের ক্ষেত্রে যে একটা কনটেক্সট ছিল, সাংবাদিকদের একটা দুষ্টুমির কথা বলি, ওনারা সবচেয়ে ক্যাচি যে লাইনটা সেটাকে তুলে নিয়ে হ্যাঁ, মানে এখন এনসিপি কে গালি দেওয়াটা হচ্ছে, সেই যে গালিটা দিলাম অন্য জায়গায় কোথাও যদি প্রশংসা করে থাকি, ওই মুহূর্তে এনসিপি কে ডুবানো হচ্ছে সাংবাদিকদের কাজ। তো সেখানে ওরাও সায়ানকে ব্যবহার করলো। আমার তো জেনুইন রাগ ছিল তখন এনসিপির, এই মুহূর্তে কিন্তু আমার সেই রাগটা নাই। যেমন আজকে নাহিদ একটা কথা বলে আসছে যে ৭১কে তার জায়গায় রাখতে হবে, কিন্তু রাজনীতির সবকিছুতে এটার মাপকাঠি হবে না। এখন আপনি দেখেন, আপনি যদি নাহিদের এই স্টেটমেন্টকে অ্যানালাইজ করেন তাহলে অনেকে বলবে যে ও ৭১ বিরোধী, নাহিদ ৭১ বিরোধী। এখন আমিও এক সময় একটা পয়লা বৈশাখের অনুষ্ঠানে একদিন
কি একটা কথা বলতে গেলে আমি সাংবাদিকদেরকে বললাম, দেখেন আমি এখানে পাহাড়ি বন জনগোষ্ঠীর নাগরিকের অধিকার নিয়ে কথা বলছি, তারা কারাগারে অন্যায়ভাবে কারাগারে আছে, হ্যাঁ আমি সেটা নিয়ে কথা বলতে চাই, আমি এইখানে। উনি খালি জুলাইতে যাচ্ছে। তখন আমি হঠাৎ করে বললাম, সারাক্ষণ জুলাই জুলাই করেন না, এখন এখন আপনি কি করলেন, আমাকে জুলাই নিয়ে হতাশ, মানে আমি জুলাই বিরোধী হয়ে গেলাম, আমি এখন আওয়ামী লীগের দোষর। প্রত্যেকটা ঘটনা কিন্তু, জীবনটা তরল। হ্যাঁ, আমি দিনের শেষে এনসিপির জন্য আমার যেটা কথা, সে ওদের মেয়েরা কি সামনে নাই, কেউই কি নাই, কিন্তু ওরা কি খুবই ম্যাচিওর রাজনীতি করছে এখনো? আমার কাছে মনে হয় না। বাট আমি ওদের জন্য শুভকামনা রাখতে চাই যে ওরা একটা শক্তিশালী, আমাদের দেশের রাজনীতির জন্য ভালো হবে যদি আরো কিছু দল এইরকম আরো কিছু দল, হ্যাঁ। এবং আরেকটা কথা কিন্তু মানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের জুলাই আন্দোলনে এনসিপির অনেকগুলো মুখ আছে। পরের ঘটনা আলাদা, আপনি তাদের ভূমিকাকে অবশ্যই প্রশ্ন করবেন, প্রত্যেক দিন আপনি প্রশ্ন করবেন। আমি একদিন জুলাই আন্দোলনে একটা গান গেয়ে আসলাম বা একবেলার বক্তৃতা দিয়ে আসলাম, আর আজকে যদি আমি বর্তমান সরকার থেকে হেন কোনো সুবিধা নাই যেটা না নেই, ধরেন আমি সব সুবিধা নিচ্ছি, কেন? কারণ আমি জুলাই, তথাকথিত জুলাই সৈনিক, জুলাই যোদ্ধা, জুলাই সৈনিক, আমি জুলাই সাপোর্টার। এখন আমার কি, আমাকে লাড্ডু দাও, আমাকে মিষ্টি দাও, আমাকে এই পদ দাও, আমাকে 2000 শো দাও, আমাকে একটা ভালো জায়গায় অমুক পজিশন দাও, এরকম যদি আপনার আমাকে ভালো লাগবে। কিন্তু আমরা দেখেছি আজকে 53 বছর ধরে যুদ্ধ, হ্যাঁ আচ্ছা, কিন্তু সেটার জন্য আবার কি আমার ওই দিনের যে আমি মানুষের সঙ্গে আরেকজন মানুষ হিসেবে প্রতিবাদ করেছি, সেই ভূমিকাটা কি বাতিল হয়ে যায়? এনসিপির এতগুলি মুখ, তখন তো এনসিপি বলে কিছু ছিল না, যারা ছিল আন্দোলনে ওরা কি জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রামে যায় নাই? তো আমি তো কোনোদিনই বলবো না যে নাহিদ, সার্জিস, হাসনাত, এই নুসরাত তাবাসসুম, তারপরে এখন নতুন যে মেয়েরা আসছে, ওরা কিন্তু মাঠে যাচ্ছে, অনেক ভুল হচ্ছে, অনেক সোচ্চার হতে হবে, ওদের রাজনীতি শিখতে হবে। আমি দিনের শেষে দুইটা জিনিস, একটা হলো আমি চাই যে ওরা মানুষের সাথে সম্পর্ক করুক, ধৈর্য ধরুক, ভালো রাজনীতি, কড়া রাজনীতি করুক, যেন একটা ভালো দল হয়। আর আমার সম্পর্কটা হচ্ছে, আমি সবচেয়ে ভালো রাজনীতি যেখানে পাবো তাকেই আমি ভোট দেব, যে আমার ফিলসফির সঙ্গে যায়। আর আমি কাউকে ছেড়ে কথা বলতে চাই না, আমার যখন খুশি যাকে খুশি নাগরিক হিসাবে আমার অধিকারের জায়গাটা ওদেরকে গালিগালাজ করা, ওদের উপর চাপ প্রয়োগ করা। কিন্তু সত্যি কথাটা হলো, আমি শুভকামনা রাখি, আমি চাই ওরা দল হিসেবে শক্তিশালী হোক। কারণ একটা একক দল ক্ষমতায় থাকলে কোনোদিন সেটা কোনো দেশের জন্য, আলটিমেটলি অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, এরকম একটা কথা আছে। একটা দল নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়ে, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যদি ক্ষমতায় যায়, কিছু সময় পরে সে আবারও, হ্যাঁ, তো আমি তো চাই আমার দেশের ভালো, আমি তো চাই মানে নানান রকম দল রাজনীতি করুক, প্রতিযোগিতা করুক। তা আমি আসলে দিনের শেষে এনসিপির শুভাকাঙ্ক্ষী, এটাই বলতে চাই। আচ্ছা, আমরা যেহেতু জুলাইয়ের গল্প শুনলাম, আবার একটু জুলাই নিয়েই বলি যে আপনি একটা গান লিখেছেন যে জুলাইয়ের গল্প বন্ধু বন্ধু, হ্যাঁ জুলাইয়ের গল্প। তো এই গানটিরও যদি আবার একটু গল্পটা শুনতে চাই, সাথে যদি আপনি 2 লাইনও একটু আমাদের শোনান, যদি আপনার ইয়ে হয়। জুলাইয়ের গল্প অনেক বড়। জুলাই একটা গানের মধ্যে কতটুকু কথা ধরে, কিন্তু মানে জুলাইয়ের 1 বছর পূর্তিতে তার কিছুদিন আগেই আমি আসলে এই গানটা লিখলাম, সুর করলাম। আমার কাছে মনে হলো যে একটা স্মরণের মধ্যে আমার জুলাই তো আমার নিজের চোখে দেখা আন্দোলন, এবং এই জুলাইয়ের সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো এই জুলাইটা কিন্তু মানুষের বিস্ফোরণ। জুলাইয়ের মালিক মানুষ, বাংলাদেশের জনতা, বাংলাদেশ। জুলাই মানে বাংলাদেশ। জুলাইকে অস্বীকার করে বাংলাদেশের ইতিহাস কোনোদিন বলা যাবে না, কোনো আন্দোলনকে ছোট করা যায় না। এবং জুলাইয়ের কৃতিত্ব যেই দল এককভাবে নেওয়ার চেষ্টা করবে, বোকা ছাড়া কিছু না, কোনো দল কোনোভাবে পারছিল না। সাধারণ মানুষ, এই বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা, বাচ্চারা, ওদের রক্ত দেওয়ার পর এই যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা, মেয়েরা, কত ভিডিও, কতজনের মানুষের নাম আমরা জানি না, কত শ্রমিকের নাম আমরা জানি না, কত মানুষের নাম আমরা জানি না। আপনি আমাকে মানুষ অনেক কথা বলে, অনেক ভালোবাসে জুলাইয়ের পরে, কেন জানেন? আমি আগের থেকে পরিচিত মুখ, ওই সময় দেখেছে, তাকে তো চেনে না, সে তো আমার আগে থেকে ছিল,
এবং অনেক বেশি সময় ধরে আন্দোলনে ছিল। এবং নিম্ন আয়ের বা শ্রমিক শ্রেণীর মানুষ কিন্তু বেশি ছিল এবং তাদের মধ্যেই মারা গিয়েছে বেশি, বিশেষ করে নিম্ন আয়ের যারা। কত শ্রমিক, কত মেয়েরা, কত বাচ্চারা, কয়টা বাচ্চা, 133 জন। আমি সেদিনই দেখলাম একটা রিপোর্টে কয়জন। আমরা মানে সেটাই আর কি, যে এই যে স্মরণ করার একটা চেষ্টা এবং অসফল চেষ্টা, সেটাই হচ্ছে ওই গানটা। গানটা অনেক বড়, প্রায় 9 মিনিটের গান, 55 সেকেন্ড। সেটার মূল কথাটা হলো যে এটা সবার মিছিল। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এখানে একটা লাইন আছে, এটা একটা পরিষ্কার করতে চাই। কারোরই তো নেই সনদের দরকার। পরে আমাকে একজন শহীদের বাবা বললেন যে আপা, আপনার উপর একটা অভিযোগ আছে, যে সনদ কেন আপনি দিতে চান। আমি যে দেখেন, আমি তখন বুঝতে পারলাম নিজের ভুলটা। আমি বললাম যে ভাই, আসলে আপনার বাচ্চা তো শহীদ, আরেকজন আহত, কিন্তু ধরেন আমিও একদিন একটা লেকচার দিয়ে আসছি, আমিও মানুষকে জাগায় আসছি, আমারও কি সনদ লাগবে? এটা আমার দেশ না। আপনি কি, আমার তো কোনো ক্ষতি হয় নাই, কিচ্ছু হয় নাই, জানের মালের ক্ষতি হয় নাই, আমি তো সুস্থ, আমারও সনদ লাগবে, আমারও একটা পুরস্কার লাগবে। আমার মূল কথাটা ছিল, ওটা গানের মধ্যে পরিষ্কার করে বলতে পারি নাই। গানে তো এক দুই লাইন এই কিন্তু ওই যে একজন শহীদের মনে, বাবার মনে যে ব্যথা লাগলো, ওইটা তখন, এখন আমি রেকর্ডিংটা হয়ে গেছে, কিন্তু আমি এখন যখন রাস্তায় গানটা গাই, আমি ওই লাইনটা সহজে গাইতে পারি না। তখন আমি হয় বলি যে আমার, আমি তখন বলি কথাটা পাল্টাই, এটা আমার স্বভাব, আমি তো বেঁচে আছি, আমারই গান, কথা পাল্টায় গাই। তখন আমি বলি যে আমার তো নেই সনদের দরকার, কিংবা আমার লাগবে না, আর আমার তো আর চাই না উপহার, মানে আমার আর কিছু দরকার নাই, আমি তো জুলাইয়ের পুরস্কার পেয়েই গেলাম, স্বৈরাচারীরা ভূপাতিত ছাড়া। ওখানে মনে হয় একটা লাইন কি এরকম আছে যে বেচতে দেব না জুলাইকে, এরকম। যে এইটা আসলো কেন মাথায়? আপনি কি এই জিনিসটা দেখছেন? কারণ অবশ্যই কত মানুষকে দেখছি, কি বলেন, কত মানুষকে দেখছি পাগলের মতন এই কৃতিত্ব নিয়ে পাগল, যে আমি অমুক দিন অমুক জায়গায় হাজির ছিলাম। ওই যাদেরকে আপনি দেখছেন আপনার অভিজ্ঞতায়, তারা কি ওই আন্দোলনের থেকে চাইছেন নাকি না থেকে চাইছেন? কোনটাকে দেখছেন, বা দুইটাকেই দেখছেন? দুইটাই দেখছি। কিছু মানুষ ছিলেন, কিন্তু হয়তো তারা মনে করছেন যে তাদের মানে এক ধরনের স্বীকৃতির প্রয়োজন, বা এক ধরনের কৃতিত্বের দাবিদার তারা, যে আমরা জুলাইতে ছিলাম, তো তারাও হাজির। আবার কিছু মানুষ আছে যারা একদম মানে পুরো জুলাইতে ছিলেন না, কিন্তু হয়তো শেষ পর্যায়ে বা তার স্বাধীন হবার পরে, মানে 5 তারিখের পরে হয়তো তারা, এরকমও মানুষ আছে। এগুলো আসলে ক্ষুদ্র আলোচনা। আমার কাছে মনে হয় যে ব্যক্তির কৃতিত্বর, ধরেন আপনি আপনার সন্তানের জন্য যাই করেন না কেন, সেটা কি কোনোদিন বাড়তি হতে পারে? নিশ্চয়ই না। কিন্তু এই যে আলাপটা আমি কেন ইচ্ছা করে প্রশ্নটা করলাম, কারণ একটা মনে হয় আপনি দেখেছেন জুলাইয়ের আহত বা শহীদ পরিবার, আমরা তো এটা নিজেরাও বলছি যে তাদের পুনর্বাসনটা দরকার এবং দ্রুত সময় দরকার, এবং একটা সঠিক তালিকা, সেই তালিকা কিন্তু আমরা এখনো পাইনি শহীদদের পুরোটা না। 834 জন পর্যন্ত হয়েছে, তারপরে কিন্তু যেখানে বলছে 84, যেটা জাতিসংঘের ইয়েতে আসছে 1400 জনের শহীদের। এটা একটা। পাশাপাশি যারা তাদের পুনর্বাসন প্লাস হচ্ছে আহতদের জন্য এই যে আপনার সম্ভবত ফ্ল্যাট, মানে আবাসন সুবিধা বা অন্যান্য আরো অনেক কিছুর কথা ভাবা হচ্ছে। তো এই জায়গাগুলো যখন আসবে, বা অলরেডি এটার কাজও শুরু করে দিয়েছে, তখন কি অনেকে সেই যে সনদের প্রশ্নটাও আসলো, তখন তো অনেকেই এসে সনদের দাবিদার হইতে চাইবে, কারণ ওইটার ভিত্তিতে সে ওই সুবিধাগুলো পাবে। তাহলে কি যেই কোটা সংস্কার আন্দোলন বা সেই বৈষম্য বিরোধী আন্দোলনের জায়গা থেকে যে আমরা যেই জুলাই অভ্যুত্থানটা পেলাম, তাহলে কি এটা আবার সেরকম একটা জায়গায় নিবে কিনা, বা এরকম কোনো আশঙ্কা কি করতে পারি কিনা? অবশ্যই করতে পারি, কিন্তু মানে যেটা এই সমালোচনাটা হচ্ছে, হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, যে আমরা যেন ইতিহাস থেকে শিখি। প্রথম কথা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের যে আদরটা দরকার ছিল, সেটা তো আমরা অনেক সময় ন্যায্য মুক্তিযোদ্ধাদেরকে দিতে পারি নাই। আবার ভুয়া মুক্তিযুদ্ধ ব্যবসা হয়ে গেল, নাতিপুতি পর্যন্ত পৌঁছালো। নাতিপুতি পর্যন্ত পৌঁছলো। এই যে জায়গাটা, এটাকে খুব সেন্সিটিভিটির সঙ্গে, আমার মনে হয় যে সংবেদনশীলতার সঙ্গে এই জায়গাটাকে দেখা উচিত। এবং এখানে যেন আমাদের যারা আহতরা আছেন, দেরি হচ্ছে বা যাই হচ্ছে, ওনাদেরকে কিন্তু কি বলবো, দুইটা ব্যাপার খেয়াল রাখা দরকার, যে ওনাদের
জীবনকে যেন আমরা সহজ করতে পারি। ওনার পরিবারের ইতিমধ্যে তাদের পরিবারে অনেক যন্ত্রণা, সেই জায়গাটা সহজ করতে পারি। কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যাডমিনিস্ট্রেশনাল জায়গা থেকে মাথায় এটা রাখতে হবে যে এই সমস্ত জায়গাকে ঘিরে অনেক দুর্নীতি ঘটে। এইটাকে মাথায় রেখে, যেহেতু আমাদের একটা ইতিহাস আছে যে এই ধরনের সনদকে অপব্যবহার করে এখানে কিন্তু এক ধরনের দুর্নীতির ইতিহাস আমাদের দেশে আছে, কাজেই অনেকেরই খুব স্বাভাবিকভাবে চোখ থাকবে যে আমি একটা ফ্ল্যাট বাগাবো। এটা ধরে নিতে হবে আমরা দুর্নীতিপ্রবণ মানুষ, যে চরমতম মুক্তিযোদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে, মানে তিনি পরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। হ্যাঁ, লুটপাট 2 হাতে, জিব্বা এত বড় লোভের। হ্যাঁ, এটা মানুষের ধর্ম। এটাকে মাথায় রাখতে হবে যে কেউ হয়তো চুরি করবে, কেউ হয়তো করবে না, কেউ হয়তো লোভী হবে, কেউ হয়তো লোভী হবে না, কিন্তু যার কাজ হচ্ছে আমাদের শহীদের সংখ্যা, আমাদের মানে আহতের সংখ্যা, এই জায়গাগুলোকে গুছিয়ে এনে আমাদেরকে ধরে নিতে হবে যে এই জায়গাটাকে ঘিরে এক ধরনের বাণিজ্য করার চেষ্টা করবে, অনেকে ফ্ল্যাট বাগানোর চেষ্টা করবে, প্রজেক্ট ডিজাইন করার চেষ্টা করবে। সরকার নিজেও কি এইটাকে কিভাবে আসলে সেলিব্রেট করছে? আপনার এই সরকারের যে সেলিব্রেশনটা, এটাকে কি মনে হলো? জুলাই সেলিব্রেশন এইখানে কিছু মিলিয়ে আর সবকিছু মিলিয়ে আহতদের যে এখনো নানান অপূর্ণতা বা তাদের চিকিৎসা নিয়ে যে প্রশ্নগুলো, সব মিলিয়ে আসলে আপনার ওপিনিয়নটা জানতে চাই। আমার কাছে আমি একটা জিনিসই বলবো যে দেখেন, সরকার তার নিজস্ব ভূমিকায় চিরকাল অসম্পূর্ণ। সরকার সবসময় ত্রুটিযুক্তই থাকবে। আমি সরকারের খুব প্রশংসা করার পক্ষপাতী না। সরকার শহীদদেরকে যে অপমান করেন নাই, আমি এটার জন্য খুশি। কিন্তু সরকারের অনেক জায়গায় অসংলগ্নতা, অনেক জায়গায় বলিষ্ঠতার অভাব। হ্যাঁ, আবার সংস্কৃতির অঙ্গনে আমি কোথাও কোথাও দেখেছি অনেক বাহুল্য, অনেক বাড়তি, অনেক বাহুল্য। এর চেয়ে অনেক গুণগত কাজ করা যেত ওই পরিবারগুলিকে, মানে বুদ্ধির অভাবে আকাশে, মানে ধরেন যেমন ড্রোন শোর কথা আমি বলবো, প্রত্যেকটা বিষয় একটা উৎসবটা কি জনগণের উৎসব হলো কিনা, এটা পরিমিতি বোধ থাকতে হবে আমাদের চিন্তার মধ্যে দিয়ে। সেই গুণগত পরিবর্তন, রাজনীতিতে নতুন সংস্কৃতি আনা। একটা অনুষ্ঠানের কথা আপনাকে আমি বলি, আমি একটা সরকারি অনুষ্ঠানে গান করতে গেছি, সেখানে শ্রমিকদের একটা অনুষ্ঠান, সেখানে যাদের জন্য গান গাইব সেই মানুষরা ওপরে দূরে, আর বড় বড় রাষ্ট্রীয় অতিথিরা সামনে। আমার দেখেই মনে হলো এটা কি আমরা কি এক জায়গায় সবাইকে আনতে পারতাম? এই যে ভিআইপি, এই যে বৈষম্য, না এইটা তো অনেক দিন লাগবে, কিন্তু এইগুলোকে সমালোচনা করে যেতে হবে যে নতুন রাজনীতি কে দেবে, নতুন চিন্তা কে দেবে, মানুষের কাছে টানতে হবে, এই মানুষকে ভিআইপি ফিলিং দিতে হবে। একটা মানুষের জুলাই, মানুষের উৎসব, সেখানে আনন্দ হচ্ছে, সেখানে যেমন শহীদ মিনারে আমি গান গাইতে গেছি, সেখানে সিকিউরিটির প্রশ্ন আছে, সেটা করতে হবে, সিকিউরিটি রাখতে হবে, কিন্তু চারপাশ জুড়ে এমন প্রতিরক্ষা যে সাধারণ মানুষের কত একটা বিচ্ছিন্ন, মানে এটা একটা দুর্গের মতো। আমি নিজে সেখানে শিল্পী, সেই ওখান থেকে বের হয়ে আসতে গিয়ে আমার জীবনটা বের হয়ে গেল। এখন এটার যুক্তি তারা পাল্টা যুক্তি দেবে যে এরপর যদি একটা ওখানে যদি একটা কেলেঙ্কারি হতো, ওখানে যদি একটা অন্য ধরনের বিস্ফোরণ ঘটলো বা দুষ্কৃতিকারীদের একটা আক্রমণ হলো, তখন আপনারাই বলবেন যে আমরা সুরক্ষা দিতে পারি নাই। কিন্তু মাঝামাঝি আসতে হবে। 2-3 তারিখে তো এই সুরক্ষা বা এই যে এত কিছু কোনো অঘটন ঘটবে এই আশঙ্কার কথা তো ছিল না। মানে গত বছর 2-3 আগস্টের কথা বলছি, আপনিও ছিলেন, আমিও ছিলাম, আমরা প্রত্যেকেই ছিলাম, আমরা দেখেছি যে ওখানে কিন্তু পাশে কে দাঁড়ানো এবং ও আমাকে সেক্টুয়ালি হ্যারাস করবে কিনা এই টেনশন কিন্তু আমার করতে হয়নি। তাহলে এই একই আন্দোলনটা আমরা যখন এটা পালন করতে যাচ্ছি এটার বর্ষপূর্তিতে, তাহলে নিজেরা আবার নিজেদের কাছেই কেন মনে করছি অরক্ষিত বা অনিরাপদ? এই প্রশ্নটা হয় না এখন আসে কিনা, এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করে যে অনুষ্ঠান আয়োজন বা যে উদযাপন, সেটা আসলে কতটা যৌক্তিক বা এইভাবে করা, সেটা নিয়ে সমালোচনা করা আমাদের উচিত। সেই কথাটাই বলছি যে সুরক্ষা দেওয়ার দায়িত্ব যেমন তাদের, আবার জনসম্পৃক্ততার দায়িত্বটাও তাদের। আমি সিকিউরিটি রাখার জন্যে জনসম্পৃক্ততাকে আমি যদি বর্জন করে ফেলি বা এটাকে যদি আমি প্রাধান্য না দিই, সেখানেই সরকারের বুদ্ধির পরিশ্রম নাই।
সেখানেই বুদ্ধিহীনতার জায়গাটা। আমি বলবো যে দুটোই লাগবে, আমার সিকিউরিটিও লাগবে, আমি মানুষ হিসেবে ওখানে হাজির থাকবো, তুমি বুদ্ধি বের করো যে কি করে এটাকে জনবান্ধব রাখবে এবং কি করে এটাকে নিরাপদ রাখবে। এইটাই হলো আমার দাবি। আমি এখানে অনেক কিছু আমার চোখে পড়েছে, সেগুলো আমি বলবো। আর আরেকটা কথা হচ্ছে যে সরকারকে ইভ্যালুয়েট করার ক্ষেত্রে আমি সবসময় বলবো যে সরকার সবসময় অসম্পূর্ণ একটা প্রতিষ্ঠান, এটা নিয়ে কিন্তু তার আন্তরিকতা কতটুকু, আমি তাকে জালিম বলবো না, হ্যাঁ, কিন্তু আমি বলবো যে অনেক জায়গাতে তার অবস্থান পরিষ্কার না, অনেক জায়গাতে সে দুর্বল, সে বলিষ্ঠ না, অনেক জায়গা আছে যেখানে সে আরো অনেক তীব্রভাবে মানুষের পক্ষে মানে ভিকটিমের পক্ষে সে দাঁড়াতে পারতো। গত 1 বছর অনেক ঘটনা, সেখানে অনেক জায়গায় আমি তাকে একদম নীরব দেখেছি। এগুলো ভালো না, এগুলো অন্যায়। আবার সরকারকে যেমন নীরব দেখেছি, রাজনৈতিক দলগুলোকে দেখেছি যেটা তার পছন্দের ইস্যু সেটা নিয়ে সে জেগে উঠছে, অনেক জায়গায় সে চুপ। মেয়েদের বিষয়ে আমার একটা কথা হলো যে মেয়েদেরকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া, এইটা না ওই যে আধুনিক দেশগুলিতে মেয়েদের শুধুমাত্র ভোটের অধিকার আসতে 1930 পার হয়ে গেল। কাজে আমি আসলে আশাই করি না যে এটা আমাকে রেড কার্পেট রিসেপশন দিয়ে কেউ বলবে যে না মেয়েরা আজকে থেকে তোমরা অনেক, এটা চিৎকার চেঁচামেচি করে টেবিল চাপড়ে মানে হুলস্থুল করেই আনতে হবে, সেটা আমি সবসময় করি এবং সেটা আমি করতে চাই এবং আমি সেটার দাওয়াত দেবো যে এগুলো করেন। একদিকে হলো যাত্রা সুগম করতে হবে, আরেকদিকে হলো এই যে হয়রানি নিপীড়ক যারা, এদেরকে শায়েস্তা করা, ধর্ষকদের জন্য এই দেশকে জাহান্নামে পরিণত করা, এইটা তো একটা ঘরে ঘরে সমস্যা, এটাকে মহামারী, এটাকে তো রুখতে হবে। সেটার জন্য কথাই বলি না আমরা, এখন আমাদের ভোকাবুলারিতে অস্পষ্টতা, আমরা এটা নিয়ে পরিষ্কার করে কথা বলি না। আমি নিপীড়কের সঙ্গে গিয়ে তো একটা ন্যায্যতার আন্দোলন করব না, এই সাধারণ কথাটা আমি বোঝাতে পারি না অনেক রাজনৈতিক দলের মানুষকে। আমাদের কমরেডরা যারা, তারা বলে যে আমি একটা ফিলিস্তিন মানে ফিলিস্তিনের মুক্তির জন্য একটা আন্দোলন সমাবেশ হচ্ছে, সেখানে কিছু নিপীড়কেরা থাকবেন, আমরা জানি আয়োজনের পক্ষে, সেখানে আমি যাব। এগুলো হচ্ছে কঠিন করা, এগুলো হচ্ছে বার্গেনিং। আমার কাছে মনে হয় আমাদের জনতাদের তাহলে কি করতে হবে, অনেক জানতে হবে এবং অনেক বলতেও হবে। এক্স্যাক্টলি। আপনি ফিলিস্তিনের কথা বলছিলেন, ফিলিস্তিনের পক্ষে আপনাকে অনেকদিন ধরে সরব দেখছি, এই জায়গাটা যদি বলেন। এই যে নতুন করে আক্রমণটা হলো, দেখেন খেয়াল করবেন আপনি, আমাদের লেখক সাংবাদিকদের যে সমাবেশটা 6 তারিখে হওয়ার কথা ছিল, পরে অক্টোবরের 13 তারিখে হলো। 6 তারিখের বদলে কিন্তু 7 তারিখেই প্রধানমন্ত্রী যেদিন বললেন যে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো, তার পরের দিন আবার গাজায় আক্রমণ হলো। এবং যত আক্রমণ হলো, হ্যাঁ পৃথিবীতে অনেক মানুষ যাচ্ছে, কথাটা সত্যি, পৃথিবী কিন্তু ফিলিস্তিন ইস্যুতে ভাগ হয়ে গেছে প্রায়। আমার কাছে মনে হয় যে আমরা একটা স্বাধীনতা যুদ্ধ করে, মানে একটা প্রতিরোধ যুদ্ধ করে স্বাধীনতা পাওয়া দেশ, আমরা যে ফিলিস্তিনের পক্ষে আরো কঠিনভাবে, আরো সোচ্চারভাবে, আরো মানে হৃদয় বিদারক চিৎকার করে, আকাশচুম্বী চিৎকার করে যে দাঁড়ায়নি, সেইটা আমাদের কালেকটিভ একটা ব্যর্থতা, একটা সামগ্রিক ব্যর্থতা বলবো। যে এটা কিন্তু মানবতার মানে জীর্ণদশার লক্ষণ, যে আমাদের সবকিছুর পাশাপাশি আজকের এই পৃথিবীতে ফিলিস্তিনের পক্ষে আমাদেরকে তো প্রত্যেক দিন দাঁড়াতে হবে। প্রত্যেকটা চিৎকার মানুষের যাত্রাকে সামনে নিয়ে যায়, প্রত্যেকটা প্রতিবাদ জরুরি। যেই প্রতিবাদে লক্ষ লক্ষ মানুষ থাকে সেটা একটা খুব শক্তিশালী প্রতিবাদ, যেই প্রতিবাদে একজন মানুষ থাকে সেটাও একটা আরো শক্তিশালী প্রতিবাদ, যে কেউ দাঁড়াচ্ছে না আমি দাঁড়ালাম, একজন মানুষ, সেটাও অতই শক্তিশালী একটা প্রতিবাদ। আমার কাছে মনে হয় যে আমি নিজেও, আমি এমন মানুষকে চিনি যারা ফিলিস্তিনের কথা ভেবে অনেক সময়, জানেন আমাদেরই বন্ধু বান্ধবদের মধ্যে কেউ কেউ, ওরা এমনভাবে অনুভব করে আম খায় না, যে ওদের লিচু খায় না, উৎসবে কিছু খাবে না, ঈদের দিন খাবে না, কেন ওদেরকে না খাই। আমি কিন্তু ওইভাবে অনুভব করিনি তখন। আমি মানুষটাকে দেখে আমি নিজেকে প্রশ্ন করলাম যে আমার তো খেতে খারাপ লাগছে না, ও তো খেতে পারছে না, ও তো মিনিমাম যেটুকু দরকার ওটা খাচ্ছে। এই যে অনুভূতির শক্তি, এতে কিন্তু ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়নি, কিন্তু এই অনুভবের যে ক্ষমতা, এইভাবে যারা অনুভব করে
তারাই পৃথিবীর জন্য সবচেয়ে জরুরি মানুষ। আমার কাছে তাই মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর প্রাণী হলো প্রতিবাদী মানুষ। নিশ্চয় শায়ন, আমরা অনেকক্ষণ গল্প করলাম, আমরা প্রায় শেষের দিকে। তো শেষ একটা প্রশ্ন, যে আপনি যেটা সবাই করে আর কি, যে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান, বা স্বপ্ন বা আকাঙ্ক্ষা? আগামীর বাংলাদেশ তো আগামী মানে তো অনন্তকাল। আমি সত্যি চাই আমরা এমন একটা বাংলাদেশের দিকে ধীরে 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 আস্তে আস্তে সেই জনতায় পরিণত হব যেখানে জনতা শক্তিশালী, ক্ষমতা ভীত, জনতার মালিকানা বোধ। মানে আজকে আমরা সরকারি কেউ ঘরে ঢুকলো চেয়ার ছেড়ে উঠি, উল্টাটা যেন হয়, এইটাই চাই। মানুষের মালিকানা বোধ প্রতিষ্ঠিত হবে, ক্ষমতা এটা একটা সুযোগ মনে করবে, ক্ষমতায় কোনো কিছু পাওয়ার থাকবে না, শুধুমাত্র দেশের মানুষের জন্য সে কাজ করার একটা সুযোগ পাবে। এইরকম একটা পরিস্থিতি, এটা খুব ইউটোপিয়ান বলতে পারেন, এটাই আমার এর চেয়ে কমে হবে না, এবং এটাই আমার চাওয়া। এটা একদিনে হবে না, আমি হয়তো দেখে যেতে পারবো না, অবশ্যই বুঝতেই পারছি এত বড় স্বপ্ন এত দ্রুত ঘটে না, কিন্তু এটাই আমার স্বপ্ন। স্বপ্নটা দেখে এটা আমার স্বপ্ন, আমি প্রতিদিন এটার জন্যই বাঁচি, এটার জন্যই অপেক্ষা করব। আমরা কি ওই গানটা শুনবো 2 লাইন? কোনটা? আপনার আমি জুলাইয়ের গল্প বলতে এসেছি বন্ধু, ওটা দিয়ে শেষ করব? এটা দিয়ে যদি শেষ করি, মানে আপনি যদি অ্যালাউ করেন আর কি। কভার স্টোরিকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ রুমি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা রাস্তার বন্ধু, আমরা মানে একসঙ্গে মিছিলে দাঁড়ানো মানুষ। থ্যাংক ইউ সো মাচ যে আপনি ছিলেন। আমি অনেক স্বস্তিতে গল্প করলাম, অনেক লম্বা সময় ধরে অনেক প্রাণের গল্প করলাম। আমি আমার গানটুকু দিয়ে, অল্প একটুখানি দিয়ে শেষ করছি। থ্যাংক ইউ। আমি জুলাইয়ের গল্প বলবো বন্ধু, জুলাইকে কেউ পারবে না নিতে একা। মাটির জন্যে লড়াই করেছে মানুষ, সবার সঙ্গে মিছিলে হয়েছে দেখা। আমরা জুলাই সত্য করেছি বন্ধু, মাটির জন্যে লড়াই করেছি যারা। নিজের জন্যে নিজেই যদি না লড়ি, আমার লড়াই তাহলে লড়বে কারা? আমরা জুলাইয়ে ফিরে ফিরে যাব বন্ধু, তাছাড়া লড়াই কখনো হয় না শেষ। শত্রুরে বলি হবেই ধূলিসাৎ, এ মাটির নাম এখনো বাংলাদেশ। কেননা আমরা এখনো বাংলাদেশ, কেননা এখনো মরেনি বাংলাদেশ।